হোয়াটসঅ্যাপ কি অবস্থা? দিস ইজ আহমেদ তানভীর। ওয়েলকাম টু মাই ফার্স্ট শো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা পডকাস্ট অর্গানাইজ করব, নিজের একটা পডকাস্ট হবে। বেসিক্যালি আমি এই মুহূর্তে আমি যে সকল কন্টেন্টগুলো ক্রিয়েট করি, আমি বেসিক্যালি ফোকাস করি আমি যত বেশি পারি বিভিন্ন ইস্যু নিয়ে কথাবার্তা বলার। তো সো এই কথা বলার একটা কি বলবো ওসিলা ধরেই আমার পডকাস্টে আসে, বিকজ আমার কেন জানি মনে হচ্ছে 5 মিনিটের ভিডিওতে আমি আমার সব কিছু আলোচনা করতে পারছি না। দ্যাটস ওয়াই আমার এই পডকাস্টে আসা। এবং আমার এই পডকাস্টের নাম আপনারা সকালে অলরেডি জানেন, দ্য ব্লাইন্ড চ্যাট। এখন অনেকে প্রশ্ন করেছেন ব্লাইন্ড চ্যাট নাম দেওয়ার কারণ কি। ইনিশিয়াল স্টেজে আমি যেটা বলবো, ব্লাইন্ড চ্যাট বলার এইটাই কারণ, আপনি এই মুহূর্তে আমার চেহারা দেখতে পাচ্ছেন না, এবং আমরা একজন খুবই কাছের মানুষ আছেন, তিনি আজকে আমাদের গেস্ট, আপনি তার চেহারা দেখতে পাচ্ছেন না। তো বেসিক্যালি অন্ধের মতো আপনারা কারো চেহারা দেখতে পাচ্ছেন না। দ্যাটস ওয়াই আমার এই শোটার নাম আপাতত ব্লাইন্ড চ্যাট। যদি ইন ফিউচার আমরা ফেস নিয়ে আসি, সেক্ষেত্রে হয়তো সেটা পরের আর কি আলোচনা। তো এই মুহূর্তে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের সাথে আছেন আমার খুবই কাছের একজন মানুষ। আমি তার নামটা তার মুখ থেকে উচ্চারণ করিয়ে দেব, এবং তার সকল পরিচয় সে নিজে দিবে। আপনারা যখন সামনে তার সাথে আমরা আলোচনা শুরু করবো, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এই মানুষটা কত বিরাট একজন মানুষ এবং তিনি কত ভালো মতো হ্যাঁ, কাজ করেছেন আমাদের এই সময়। ওকে, সো মাহি ভাইয়া, আমি চাই আপনি আপনার পরিচয়টা দিন। হ্যালো, আমি আলিয়াসুর আলামিন। আলামিন মাহি। আমি একজন স্টুডেন্ট। সবার আগে আমার যেটা পরিচয়, আমি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়াশোনা করছি ফাইনাল ইয়ারে, এবং আমি কাজ করছি রেডিও পদ্মা 99.2 FM এ একজন প্রোগ্রাম প্রডিউসার, প্রোগ্রাম প্রেজেন্টার, এবং একজন রিপোর্টার হিসাবে। এটাই আমার পরিচয়, ছোট্ট খুব পরিচয়, খুব সাধারণ মানুষ আমি, আহামরি কিছু না। আমাকে যত বড় মানুষ বানিয়ে দিল ভাই রে ভাই। একটু সেটা হাইটটা হ্যাঁ মোটামুটি আছে, ওটা ওদিক দিয়ে বড় বলতে পারা যায়। আচ্ছা, তবে এটার উত্তর আমরা আস্তে আস্তে সামনে জানতে পারবো, নো ওয়ারিস। আচ্ছা, এখন আজকে ভাই আমাদের সাথে কী নিয়ে আলোচনা করবে? আমরা সকলেই জানি, আমি পুরো মাসটা জুলাই হিসেবে বিবেচনা করছি, যেহেতু আমরা যতক্ষণ না আমাদের বিপ্লব শেষ হচ্ছিল আমরা আগস্ট মাসকে আসতে দিই নাই, আমরা জুলাইটা টানতে টানতে 36 পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। তো এই জুলাই মাসে আমাদের যে যুদ্ধটা ছিল, যে লড়াইটা ছিল, যে বিপ্লবটা ছিল, সেখানে আমাদের মতো সাধারণ শিক্ষার্থী সহ এখানে অবদান ছিল সাংবাদিকদের। কিছু কিছু আমরা জানি আমাদের দেশে সাংবাদিকতার অবস্থাটা খুবই জঘন্য পর্যায়ে ছিল, কারণ ফ্যাসিস্ট সরকার সব কিছু নিজের আয়ত্তে রেখেছিল। তারপরেও কিছু কিছু মানুষ নিজেদের যে জনরাটা আছে, যে নিজের যে সেফ জোন আছে, সেটা থেকে বের হয়ে তারা আমাদের হয়ে কথাবার্তা বলেছে। তেমনই একজন আমাদের, তিনি শিক্ষার্থী প্লাস তিনি এই পেশায় আছেন। তাকে আমরা তরুণ সাংবাদিক হিসেবেই পরিচয় দিয়ে থাকি, এবং তিনি সেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো আমাদের তেমনই আমাদের একজন অতিথি, যখন আমাদের এই আন্দোলনটা চলছিল, তিনি সব সব নিয়মের বাইরে যে তিনি আমাদের হয়ে তার রিপোর্টগুলো করেছিল। সেটা আপনারা তার প্রোফাইল ভিজিট করতে পারেন, তার কাজগুলো আপনারা দেখতে পারেন। আমার যেটা যেটা বিশ্বাস, পুরো রাজশাহী বা সেই জিনিসটা জানে, বিকজ ভাই খুব ভালো মতো জিনিসগুলো ফিচার করেছে। তো ভাইয়া, প্রথমে আমি পড়াশোনা নিয়ে আসছি, আগে আপনার ব্যক্তিগত কিছু পরিচয় বলে দিন। ভাইয়া কিন্তু আইন বিভাগে পড়াশোনা করছে, কিন্তু ভাইয়া পাশাপাশি সাংবাদিকতা। তো আসলে এই দুটো ব্যালেন্স কিভাবে সম্ভব হলো? আপনার মাথায় এটা আসলে কিভাবে যে আমি আইন নিয়ে পড়ার পরও সাংবাদিকতা পেশাটা আমি যেতে চাই? আসলে দুইটা পুরোপুরি দুই মেরুর একটা জিনিস, আইন এবং সাংবাদিকতা। তো আইনটা আমি প্রথমে আইনে ভর্তি হই, এবং আইনে ভর্তি হওয়ার পুরোপুরি ইচ্ছা ছিল আমার বাবার। বাবার অনেক ইচ্ছা যে আমি আইনে পড়বো, এবং সেজন্য আইন নিয়ে পড়াশোনা। কিন্তু আসলে দুটা ব্যালেন্স করা খুবই কঠিন, এবং ব্যালেন্স করতে গিয়ে আমি এখনো হিমশিম খাচ্ছি। কিন্তু তাও হ্যাঁ, করে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি জিনিসগুলো, আর করার চেষ্টা করছি আরকি। তবে জিনিসটা কি যে পড়াশোনা এক একটা আলাদাই জিনিস, এবং পড়াশোনা আর কাজের ২ জায়গাকে মিলানোটা খুব কঠিন। সেটা বা যদি দুটো দুই মেরুর হয়। আমি যদি সাংবাদিকতায় পড়তাম, পাশাপাশি যদি সাংবাদিকতা করতাম, তাহলে জিনিসটা হয়তো আমার জন্য ইজি ছিল। তবে আইন নিয়ে পড়ে হয়তো আমাকে কোর্টে পড়ে থাকতে হতো। সেই জায়গাটাতে আমি কি করছি? আমি রাস্তা পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি, মানুষের সাথে ঘুরছি ফিরছি। আর সাংবাদিকতার ইচ্ছাটা এটা পরবর্তীতে আস্তে, আস্তে সবাইকে দেখে হয়েছে। অবশ্যই আমার অসংখ্য ধন্যবাদ রেডিও পদ্মাকে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। প্রথমত আমি একজন প্রোগ্রাম প্রেজেন্টার হিসেবে, একজন আরজে হিসাবে আমি আমার যাত্রাগুলো শুরু করি সেখানে, এবং সেখান থেকে আসলে এই জিনিসটার প্রতি মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে কমিউনিকেট করা, কানেক্ট করা, এটা। এবং আমার ছোট থেকে বদ অভ্যাস ছিল কি, একটা আমি অনেক কথা বলি। আমি প্রচুর কথা বলতেও ভালোবাসি। তো এই কথা বলার অভ্যাস থেকেই আস্তে, আস্তে আরকি এদিকে আসা। এই জায়গা থেকে আরকি সাংবাদিকতার দিকে একটু ঝোঁক দেওয়া, রিপোর্টিং এর দিকে। আগে ডকুমেন্টেশন করতাম, ডকুমেন্টারি অনেকগুলো ফিল্ম, অনেকগুলো ভিডিওস বানিয়েছি। সেগুলো থেকে আরকি আস্তে, আস্তে রিপোর্টিং এর দিকে একটু ঝোঁকটা বাড়লো। এইটাই। তাহলে আমরা বলতে পারি মোটামুটি আপনি ইন্টারেস্ট ছিল আর কি, একটা আকাঙ্ক্ষা বা যেটা ভালোবাসা ছিল এই জিনিসটার প্রতি, সেই কারণে আপনি এখানে জয়েন হবো। আর ভাইয়া যে হ্যাঁ, কথাটা বললেন, আমার কথা বলতে মিডিয়ার ভালোবাসেন। এই সেক্টর, হ্যাঁ, মিডিয়ার এই সেক্টরটা আমার খুবই ভালো লাগে, এবং
আগে থেকে হ্যাঁ, কথা বলতে আমার খুবই ভালো লাগে। এই জায়গাটা থেকে আসি আরকি এদিকে আসা বিশেষ করে। তো ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন, আপনি প্রায় কত বছর, বছরই হয়ে যাবে আমি জানি, আপনি কত বছর থেকে এই পেশাটার সাথে যুক্ত? অলমোস্ট ৪ বছর হয়ে গেল। আ রিপোর্টিং এর সাথে খুব বেশি দিন না। তবে আমি আ এই এই গণযোগাযোগ এই মাধ্যমে আমি আছি প্রায় ৪ বছর হয়ে যাচ্ছে। রেডিওতে আমি ভাইকে প্রায় অনেক আগে থেকেই শুনি, যেহেতু রেডিও পদ্মা আমাদের স্থানীয় একটা রেডিও, আমরা রাজশাহীর মানুষ, আপনারা অনেকেই হয়তো রেডিওটা শুনে থাকেন, এবং আমি এটা হলক করে বলতে পারি যারা রেডিও পদ্মা একবার হলেও শুনেছেন তারা মাহি ভাইয়ের ভয়েস শুনেছেন। এটা আমি হয়তো একদম নিশ্চিত নিশ্চিত আমি এই বিষয় নিয়ে। আচ্ছা, এবার আমরা আসি আমাদের মূল আলোচনা, আন্দোলন নিয়ে আমরা এখন কথাবার্তা শুরু করব, আমাদের এটা এখানে মূল ফোকাস। আচ্ছা ভাই, আপনার এক্স্যাক্ট, আপনার কি ডেট, আমি হয়তো ডেট খেয়াল থাকবে না, বাট আপনি কখন প্রথমবার এটা নিয়ে কনসার্ন ছিলেন? যেরকম আমি আমার কথাটা বলি, আমি কিন্তু প্রথম হিট খাই, মানে লাইক এটা আমার হুম, গায়ে হুম। লাগানো একটা তীর বণিকের বিধ হওয়ার মতো, যেদিন রংপুরে আবু সাইদ আবু সাইদ ভাইকে ওইভাবে গুলি করা হয়। তার আগেও আমি এই জিনিসটা নিয়ে জানতাম, বাট আই ওয়াজ নট দ্যাট মাচ কনসার্ন। বাট এই ঘটনাটা আমাকে এত পরিমাণ নাড়া দেয়, সেখান থেকে আমার ভিতরে যে একটা কী বলে তেজ, একটা রাগ, একটা ঘৃণা, এটা জন্মানো শুরু করে। তো সেই প্রশ্নটা ভাইয়ের কাছে থাকলো, যেহেতু ভাই সাংবাদিকতা পেশাতে আছেন, আপনারা কিন্তু এটা বেশ আগে থেকেই জানেন। সম্ভবত মে মাসের জুন মাসের 5 তারিখে যখন ঘোষণা আসলো যে এই আমাদের যে কোটা সিস্টেমটা বাতিল করা হয়েছিল তৎকালীন, সেটা মানে সেটা বাতিল, মানে কোটা আবারও ফিরে আসা হবে এক কথায়, তখন থেকে যে প্রোটেস্টটা শুরু হয়েছিল, আমার মেবি ভাইরা শুরু থেকে জানতেন এই জিনিসটা। তো ভাই প্রথম কনসার্ন কবে হন এই জিনিসটা নিয়ে? আচ্ছা, এটা নিয়ে ১ম কনসার্ন হওয়াটা বলা চলে যে আমি আ ঠিক এটা নিয়ে মানে এই এটা যোগদানের উদ্দেশ্য বা বলা চলে যে এটাতে মানে এক প্রকার ইচ্ছা কখন হয়? যখন আমি আমার ঢাবির বন্ধুদেরকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফ্রেন্ডরা আছে বা ঢাকাতে যারা আছে, তাদেরকে যখন আমি এখানে যোগদান করতে এবং আমি ১ম এ কোটা সম্পর্কে কিন্তু ওভাবে আমি জানতাম না। ২০১৮ সালে যে আন্দোলন হয়েছে সেটা সম্পর্কে জানি। কিন্তু সেটা খুব মানে ওভাবে গোটা বাংলাদেশে ওভাবে ছড়ায়নি আমার জানা মতে। মানে এবার যেভাবে ইয়াটা হয়েছে ওভাবে তো হয় নাই। তো তখন তো আমি এমনি তো ছোট, তখন কিসে পড়ি? ইন্টারে পড়ি। ইন্টারে পড়াকালীন সময় ওইরকম আমাদের এই কোটা নিয়ে অত মাথা ব্যাথাও ছিল না। কিন্তু এই যে সময়টাতে যখন আসলো এবং আবু সাইদের রক্তারক্তির অনেকদিন আগে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে সবাই যখন একত্রিত হওয়া শুরু করল, তখন থেকে আমার এই কনসার্নটা হয়। আসলে ঠিক তার আগ দিয়ে কিন্তু আমি এই আন্দোলনের ব্যাপারে জানতে পারি। তখন রাজশাহীতে কিন্তু রথের মেলা চলছিল। যদি খেয়াল থাকে তো। হ্যাঁ, তো আমার মনে রথের আছে। মেলাতে আমি একদিকে রিপোর্টিং করছি, অন্যদিকে আ প আমরা শুনছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা তুমুল গন্ডগোলের সৃষ্টি হয়েছে। কি নিয়ে? কোটা নিয়ে। তো আমরা আবার কোটা নিয়ে ওটাতে রিফর্ম কোটা ওখানে যাই। একদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরের দিন আমি যেয়ে দেখতে পাই কি একদিকে কোটা আন্দোলনকারীরা প্যারিস রোডে তারা সবাই মিলে ওখানে দাঁড়িয়ে আছে এবং আমার পরিচিত অনেকগুলো মুখ সেখানে যেয়ে দাঁড়িয়ে আছে এবং অসংখ্য ছাত্র। আর ঠিক তার অপোজিটে বসে আছে শিক্ষকরা। তাদের পেনশন রিলেটেড কোনো একটা ইস্যু নিয়ে তারা কথা বলছিল। তো ২ দিকে ২ টা আন্দোলন এবং আমি ওখানে যেহেতু নিউজ কভার করতে হবে আমি ওখানে যাই। পরে তাদের কাছ থেকেই আমি কিন্তু আ এই আন্দোলনের ব্যাপারে জানতে পারি। আন্দোলনকারীদের কাছ থেকে যে আসলে এটা কেন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। একজনের কথা বলতে হয় আমার সহকর্মী শামসাদ আপুর কথা এবং সে কিন্তু আমার সাথে সবসময় ছিল। প্রত্যেকটা রিপোর্টিং এর সময় সে ছিল। হয়তোবা আমি এই মাথা কভার করছি, সেও মাথা কভার করছে। এবং সে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সে আমাকে অনেক কিছু এক্সপ্লেইন করে বোঝায় যে এটা কেন দরকার, কেন আমরা করছি। আমাদের শুধু যে সরকারি বিশ্ববিদ্যালয় বা যেটা পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা বলি, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই যে এখানে অংশগ্রহণ করবে তা না। বেসরকারি, সরকারি স্কুল, কলেজ সবারই অংশগ্রহণ করা দরকার। কারণ যেহেতু আমি একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ভাবতে পারি যে বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভাবতে পারে সেই মুহূর্তে যে আমার কি দরকার কোটা? কোটা নিয়ে তো আমার কোনো কাজ নাই। আমি তো বেসরকারিতে পড়ি বা এরকম হ্যান-ত্যান বা সরকারিরা সবাই এরকম আন্দোলন-টান্দোলন করে। বেসরকারিরা তো ওরকম না। বেসরকারিতে তো রেগুলার ক্লাস চলে। এই জিনিসটা নিয়ে কিন্তু তারা আমরা আরকি এগুলো নিয়ে বেশি কনসার্ন থাকি যে আমার প্রেজেন্টেশন আছে, অ্যাসাইনমেন্ট আছে, হাবি-জাবি এটা ওটা। কিন্তু ওই সময়টাতে আমাকে নাড়া দিল যে না আসলে কোটাটা আ কারো পার্সোনাল ইস্যু না, সরকারি বেসরকারি ইস্যু না। এটা একটা আমাদের দেশের ইস্যু, এটা আমাদের একটা জাতির ইস্যু, এটা আমাদের ভবিষ্যৎ নিয়ে একটা সন্দিহান একটা পর্যায়ে চলে যাচ্ছে। আমরা ভবিষ্যতে যে আমাদের নেতৃত্ব যারা দিবে, ভবিষ্যতে যারা আমাদের একটা বড় পর্যায়ে বসবে, তাদেরকে নিয়ে আমরা একটা ইস্যু ক্রিয়েট, এটা একটা বড় একটা ইস্যু যে আমি ভবিষ্যতে কোনো সরকারি আদালতে গেলাম, কোনো অফিসে গেলাম, সেখানে গিয়ে আমি কোনো সহযোগিতা নিতে যাবো। আমি দেখব যে একজন কোটা নিয়ে বলেন বা যেভাবে হোক একটা লবিং এ যে ঢুকে বসে আছে, যে অযোগ্য, সে যে জায়গাটাকে হ্যান্ডেল করার মতো এবিলিটি রাখে না, সে সেখানে বসে আছে। পরবর্তীতে সে আমার সমস্যাটার সমাধানও করতে পারছে না। কিন্তু যদি কোটা সিস্টেমটা যদি না থাকে,
বা কোটা সিস্টেমটা যদি এরকম বড় পরিসরে না হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, একজন যোগ্য মানুষ এখানে যাবে এবং পরবর্তীতে দেশের উন্নয়নও হবে, দেশের এই যে সমস্যাগুলো আছে, সাধারণ জনগণের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতেও অনেকটা সুবিধা হবে। এভাবে ঠিক আমি কিন্তু আমাকে বোঝানো হয় এবং পরবর্তীতে কিন্তু আমার জিনিসটা আসলে মাথায় ঢুকে, বা আমি পরবর্তীতে বাসায় এসে এসব আন্দোলন নিয়ে বিভিন্ন জিনিস অনেক রিসার্চ করি। আসলে রিপোর্টিং করতে গেলেও কি আরেকটা জিনিস, যে যেটা আমি পড়েছি, আমি আমি বই পড়তে কিন্তু অত বেশি পছন্দ করি না। আমি ভিডিওস দেখতে বা ডকুমেন্টেশন গুলো দেখতে, ডকুমেন্টারি দেখতে, এগুলো দেখতে বেশি ভালো লাগে। তবে আসার পর আমি অনেক কয়টা বই ঘাঁটি, অনেকগুলো ডকুমেন্টারিও দেখি, যে যেহেতু রিপোর্টিং করতে যাচ্ছি সেহেতু অনেক কথা বলতে হবে এবং তার ব্যাপারে কিন্তু অনেক কিছু জানতেও হয়, যে আন্দোলনটা আসলে কি, গণ অভ্যুত্থান কি, আন্দোলন কি, এবং দুটা আলাদা বিষয়, স্বাধীনতা, বিজয়, গণ অভ্যুত্থান, এই বিষয়গুলো যে আলাদা 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 একটা বিষয়, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এবং আমি জেনেছি বা পড়েই জানতে পেরেছি, না পড়লে আসলে জানা যায় না। তো এগুলো যখন পড়লাম, জানলাম, তখন আমার মনে হলো যে না, আসলে আমাদের সবারই একটু সোচ্চার হওয়া দরকার, সবারই একটু টনক নড়া দরকার। এই জায়গা থেকে আসলে আন্দোলনের দিকে যোগ দেওয়া, বা এটা আমার মনের মধ্যে নাড়া দিয়ে ওঠে আর কি। ওকে, এখানে আরেকটা আমার প্রশ্ন। ভাইয়া হুম, যখন হুম। আন্দোলনে মানে এটা নিয়ে আপনি সিরিয়াস হলেন ব্যাপারটা, আপনি আসলে কোন পরিচয়টা আপনাকে বেশি উদ্বুদ্ধ করেছে কাজটার জন্য? লাইক আপনি ছাত্র এই পরিচয়টা, নাকি আপনার সাংবাদিক? সাংবাদিকদের কাছে কিন্তু একটা ক্ষমতা আছে। যেরকম আপনি যদি আমার সামনে একটা ভিডিও রেকর্ড করে আমাকে দেখেন এবং হুম, হুম, আপনি যদি সেভাবে কনভিন্স করে কথা বলতে পারেন, আমি কিন্তু হুম, সেই হুম, জিনিসটাকে সত্য মেনে নেব। তো হুম, 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 সাংবাদিকতা কিন্তু অনেক পাওয়ারফুল একটা পেশা। হুম, আর হুম, সেখান হুম। থেকে আমি একজন শিক্ষার্থী। তো কোন পরিচয়টা আপনাকে বেশি উদ্বুদ্ধ করেছিল, সাংবাদিকতার পরিচয় নাকি শিক্ষার্থী পরিচয়? প্রথম কথা, আমি শিক্ষার্থী পরিচয়টা দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, হ্যাঁ। কিন্তু আর আমার ওই জায়গাটাতে যাওয়া বা আমাকে ওখানে বেশি ইনভলভ করার মধ্যে যে পরিচয়টা বেশি কাজ করেছে সেটা হলো যে শিক্ষার্থী। যখন আমি দেখছি যে আমার একজন ভাইকে মারধর করা হচ্ছে, আমার একজন ভাই চাপের মুখে আছে, তখন আমার মনে হলো যে আমার হাতে তো একটা পাওয়ার আছে, যেটা আমার একটা, বলতে পারেন যে আমার একটা অন্যরকম একটা ক্ষমতা, যেটা দিয়ে 10টা মানুষ আমাকে শুনবে, যেটা আমাকে 10টা মানুষ আমাকে ভরসা করবে। তো আমি সেই পাওয়ারটাকে কেন কাজে লাগাবো না? আমি কেন এক্স্যাক্টলি। মানুষের সাহায্যের কাজে লাগাবো না? ঠিক তাই আমি সাংবাদিকতাটা ওখানে ওই জন্য আমি আরো করতে যাই। বা বাসা থেকে আমি একটা জিনিস বলি, এখন যদি আমি আন্দোলন বলে বের হতাম বাসা থেকে, অবশ্যই আমার বাবা মা আমাকে ভালোবাসে, আমার বাবা মা আমার কথা ভাবে, যে আমার ছেলেটা কেনে ভাবে। এবং আমার বাবা আমাকে কখনোই বলতো না যে বাবা, মানে স্বেচ্ছায় বলতো না যে বাবা তুমি যাও আন্দোলনে, যে এই করো ওই করো। আমার বাবা যদি আমাকে অনেকবার বলেছে এই কথা। ঠিক আমার একটা ছোট্ট মেমরি শেয়ার করি। আহ, অনেক বছর আগে, কত 18-তে না 19-এ, যখন সড়ক আন্দোলন হলো, 18তে সরকার আন্দোলন 18-তে, 18 হ্যাঁ। সালে। তো তখন আমি কলেজে। তো আমার বাবা আমাকে বলে, আমি তখন সবাই সাহেববাজার 0 পয়েন্ট আন্দোলনটা হবে এবং আমি সেখানে যাব। তো আম্মু আমাকে বলে, কেন তুমি ওখানে যাবা, হ্যান ত্যান, এগুলো 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 জায়গাতে যে মিছিলেতে যাওয়া, মিছিল মিটিং, মানে আমার বাসা থেকে এইসব মিছিল মিটিং একদমই পছন্দ করে না। তো আমার বাবা বলে যে না, কেন ওই যাবে না, আম্মুকে ডিফেন্ড করে বলে ওকে যেতেই হবে, ওই না গেলে ওকে আমি পাঠাবো, ও না গেলে আমি ওকে পাঠাবো, ও যাবে, ওর যাওয়া উচিত। ওরকম দুটা ছেলে মেয়েকে বাসে এরকম ধাক্কা দিয়ে মেরে ফেলবে, এরকম বেপরোয়া ভাবে চালাবে, দুদিন পর তো ওও মরতে পারে, তার থেকে তুই ওখানে যাবি, তুই কেন যাবি না? আমার বাবা কিন্তু আমাকে, আমার বাবা একটা বড় ইন্সপাইরেশন আমার, যা যিনি আমাকে এসব আন্দোলন বলেন বা এসব মানে সামাজিক কাজকর্মতে আমাকে খুব ইন্সপায়ার করে। তো এই এই আন্দোলনটা তো আব্বু আমাকে ইন্সপায়ার করেছে, কিন্তু হয়তো বা এবার আমাকে না করতো, কারণ আমি তার কয়েকদিন আগেই 2023-এর শেষের দিকে, ডিসেম্বরে, আমি একটা রোড অ্যাক্সিডেন্টে গুরুতরভাবে আহত হই, আমার হাত ভেঙে যায়, মুখের জ লাইনও ভেঙে যায়। তো আমার, আমি আবারও বলতে নতুন একটা জীবন পাই, তারপর সার্জারি মার্জারি সবকিছু করার পর। তো বাবা মা একটা সময় ছেলে হারিয়ে ফেলেছিল, তারপর তারা আবার ফিরে পেয়েছে। তো তারা অবশ্যই হারিয়ে ফেলতে চাইবে না বা এরকম কোন একটা একটা রিস্কি জায়গায় আলাদাই যেতে দিবে কনসার্ন না। কাজ করবে। হ্যাঁ, একটা আলাদা কনসার্ন কাজ করে। তো ছাত্র হিসাবে যদি আমি সেই আন্দোলনটাতে যেতাম, আমার বাবা মা কখনোই হয়তো বা আমাকে ওভাবে জিনিসটা মানে ভালো মতো নিত না। সাংবাদিক হয়ে যাওয়ার পরেও আব্বু আম্মু অনেক সময় একটু কষ্টও পেয়েছে, কিছু বলতে পারছে না। কিন্তু আমি দেখিয়েছি যে হ্যাঁ বাবা, আমি তো আমার দায়িত্ব জায়গা থেকে যাচ্ছি, বা আমি তো ওই জায়গাটাতে যেয়ে সেফ থাকবো, বা আরো সিনিয়র বড় ভাইরা আছে, সবাই আছে, বা সিনিয়র সাংবাদিকরা আছে, আমি ওদের সাথে সেফ থাকবো, কোনো সমস্যা নাই, হ্যাঁ না তেন অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে তারপর গেছি। তবে আমি সাংবাদিকতাটা ওখানে করতে যাওয়ার আরেকটি কারণ হলো যে আহ, ধরেন আপনি যদি ফেসবুক থেকে লাইভে যান, হ্যাঁ, কয়টা মানুষ দেখবে? 100টা, 200, 300। কিন্তু আমি যদি একটা আমাদের রেডিও পদ্মা নিউজের যে পেজটি রয়েছে সেখান থেকে যদি আমি লাইভে যাই, অবশ্যই অনেক মানুষ কানেক্ট করবে, অনেক মানুষ সেটাকে বুঝতে পারবে যে আমি কি তুলে ধরছি। এবং নিউজ মিডিয়ার কিন্তু তখন একটা ঝামেলা ছিল, তখন কিন্তু সবারই হাত বাঁধা ছিল,
তো এক্সাক্ট। জিনিসটা হতো কি যে যেগুলো মেইন স্ট্রিম মিডিয়া তাদের কিন্তু অনেক কিছু তারা চেয়েও সম্প্রচার করতে পারতো না, তারা কিন্তু অনেক কিছুই দেখাতে পারতো না। কারণ কি তারা যদি ওখানে দেখায় বা তারা যদি ছাত্রদের পক্ষে যেটা হচ্ছে সেই জিনিসটা দেখায়, তখন কি তাদের এক প্রকার গলা চেপে ধরবে এরকম অবস্থা। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, এই জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হয় আমাদের আমাদের বস, আমাদের গুরু, যে মুর্তজা ভাইকে। মুর্তজা ভাই আমাদেরকে সাহস জগিয়েছিল এবং সহযোগিতা দিয়েছিল বলেই গেছে, এবং তাছাড়াও ধন্যবাদ মুন্না ভাইকে, যিনি মূলত আমাকে ওই জায়গাটাতে সবসময় গাইড করেছে। তো এই জিনিসটা কি যে ওই জায়গাটাতে আমি যখন গেলাম, তখন আমি আমার ওই ক্যামেরার মাধ্যমে ছাত্ররা কি করছে এটা তুলে ধরার চেষ্টা করলাম, যে রাজশাহীতে কি হচ্ছে, রাজশাহীর ছাত্ররা কি করছে। এবং ক্যামেরা দেখলে কিন্তু মানুষের মনে একটা ভয়ও কাজ করে, এটা যে আচ্ছা সত্য। এখানে যদি এটা আমি সত্য। যদি এখন অ্যাটাক করি বা এখানে যদি আমি মার দিই, এখানে এখন অনেকগুলো ক্যামেরা আছে, আমাকে দেখে ফেলবে, এখানে অ্যাটাক করা যাবে না বা এখানে কোনো কিছু করা যাবে না। এটাও একটা কিন্তু একটা সেফটি ইস্যুও থাকে, যে হ্যাঁ যখন মানুষের হাতে ক্যামেরা থেকে যখন লাইভ সরাসরি দেখাচ্ছে তখন, যার কারণে কিন্তু নেটটা বন্ধ করে দেওয়া হয়, যে 5 অসংখ্য দিন, লাইভ হচ্ছিল সরি সব দেশে ১ সব জায়গা সপ্তাহ থেকে, প্রায়। প্রায় এক সপ্তাহ। তারপরও কি আমরা বিভিন্ন মাধ্যমে লাইভে গেছি, আমরা হয়তোবা রেকর্ডেড ফুটেজ গুলো আপলোড দিয়েছি, বিভিন্ন ভাবে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু আমাদের এখানে আমাদের কমিউনিটি রেডিও স্টেশন, আমরা রেডিওর মাধ্যমে মানুষজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের পরিস্থিতি জানার চেষ্টা করেছি, তাদের সাথে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়েছি। আমরা সরাসরি কোনো কিছু না করতে পারলেও আমরা হয়তোবা পরোক্ষ প্রত্যক্ষ যেভাবে হোক আমরা ছাত্রদের পক্ষে সবসময় ছিল আমাদের প্রতিষ্ঠান, এবং আমিও তারই একটা অংশ হয়ে কাজ করেছি। গ্রেট। সবচেয়ে ভালো লাগলো ভাইয়ের বাবার কথা শুনে, বিকজ আপনি যেটা বলেন আপনার বাবা যেভাবে আপনাকে সাপোর্ট করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, এটা আসলে অনেক হিউজ, অনেকেই এই সাপোর্টটা পায় না, এবং এটা বলতে গেলে অনেক রেয়ার হয়ে যায় বর্তমান যুগে প্যারেন্টসের কাছ থেকে সাপোর্ট পাওয়াটা। এই মুহূর্তে আমাদেরকে সরাসরি যারা দেখছেন তাদের বেশ কয়েকজন আমাদেরকে কমেন্ট করেছেন, শুভকামনা জানিয়েছেন সামির সাবিক সূত্র, বেস্ট উইশেস জানিয়েছেন মুফাসসিরুল ইসলাম, এবং আরও আছে তিথি সরকার জিজ্ঞাসা করেছেন যে কি হচ্ছে গাইজ এখানে। সো বেসিক্যালি আমরা একটা আলোচনা করছি, ভাইয়ার জীবনে একটা আলোচনা করছি, এটা আমাদের এখানে হচ্ছে। এখানে একটা প্রশ্ন এসেছে আমি কমেন্টে দেখতে পাচ্ছি, বেসিক্যালি প্রশ্নটা আমারও, মানে এটা আমি প্রশ্নটা আপনার কাছে করতাম, হুম যখন হুম হুম আপনারা মেইন স্ট্রিমে যখন মানে আপনারা নিজেদের স্ট্রিমে যে সকল নিউজগুলো দিচ্ছিলেন একদম হুম, অথেন্টিক, আর আমি জানি আপনি এক্স্যাক্ট লোকেশনে ছিলেন। ফর এক্সাম্পল যদি হ্যাঁ রাবিতে গন্ডগোলটা হচ্ছে, আপনি কিন্তু রাবিতে একদম ভিতরে আছেন, আপনার এক পাশে হয়তো লিগের ক্যাডাররা পুলিশ আছে, অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা আছে, সো আপনি একদম মাঝখান থেকে অবজার্ভ করছেন সব কিছু। তো এখানে যে জিনিসটা হতো যখন ক্যামেরাতে আপনার সব কিছু যেন আপনারা একদম লাইভ শো করছেন, তো হায়ার অথরিটি থেকে কোনো রকম ফোর্স আসতো কিনা, আর হায়ার অথরিটি যদি ফোর্স এসেও থাকে সেটা কীভাবে হ্যান্ডেল করতেন, এই সেম প্রশ্নটা আমাদেরকে মুফাসসিরুল ইসলাম জিজ্ঞেস করেছেন, যে আচ্ছা জার্নালিস্ট হিসেবে ইনফরমেশন গোপন করতে হায়ার হুম অথরিটি হুম থেকে প্রেশার আসলে কেমনভাবে ডিল করেন। আচ্ছা, বলতে পারেন আমি একদম নতুন সাংবাদিক, আমি ওরকম চাপ সত্যি কথা বলতে সেভাবে খাইনি, কারণ আমার মাথার উপরে কে ছিল, আমার মাথার উপরে ছিল মুর্তজা ভাই। এবং ভাইয়ার কাছে অনেক চাপ গেছে, এবং সে অনেক কিছু হ্যান্ডেল করেছে, ট্যাকেল করেছে, কিন্তু তাও সে থেমে যায়নি। আর আরেকটা জিনিস হলো যে ম্যাক্সিমাম এরকম গোপন করা বা চাপ দেয় কাদেরকে, যারা ধরেন প্যাকেজ নিউজ বানায়, মানে যারা ধরেন এখান থেকে রেকর্ড করে নিয়ে যে তারপর তারা এডিট করে আপলোড করে, ওনাদেরকে অনেক কিছু আপলোড করতে দেওয়া হয় না, অনেক ফুটেজ নিতে দেওয়া হয় না, ফুটেজ ইউজ করতে দেওয়া হয় না। আর আমরা কি করি, সরাসরি দেখিয়ে দিই। আমাদের এটাই একটা প্লাস পয়েন্ট ছিল, যে আমরা সরাসরি থাকি, সরাসরি লাইভ নিউজ করছি বা লাইভ নিউজ দেখাচ্ছি। ম্যাক্সিমাম টাইমে আমি লাইভ নিউজ করেছি, যার কারণে এখানে কাট করা বা ঢাকার বা এটাকে বন্ধ করার কোনো উপায় নাই। আরেকটা জিনিস, হ্যাঁ হয়তো বা অনেক পরবর্তীতে এরকম হতে যে লাইভটা তোমরা ডিলিট করে দাও, কি এই করে দাও ওই করে দাও। তো হ্যাঁ এরকম অনেক চাপ থাকে, এরকম অনেক চাপ এসেছে, কিন্তু আলটিমেটলি আমাকে ডাইরেক্ট এভাবে ফেস করতে হয়নি। কারণ যেহেতু আমি বললাম যে আমাদের অফিসটা, আমরা খুব বড় প্রতিষ্ঠান তা না, যার কারণে আমরা খুব বড় চাপটা খাইনি। আবার একটা সময় গিয়ে কিন্তু মানে আমাদের পদ্মা নিউজের উপরেই কিন্তু অনেকজন ভরসা করেছে, কারণ অনেক নিউজ মিডিয়া যেখানে যাচ্ছে না সেখানে আমি ছিলাম, বা সেখান পর্যন্ত আমরা চলে যাচ্ছি, সেখানে আমরা যে লাইভ স্ট্রিম করছি, অনেক নিউজ মিডিয়া সেখানে থাকতে পারছে না বা থাকছে না। সেই জায়গাটাতে আমি গেছি, অনেক জায়গাতে আমি এরকম দেখেছি যে যে জায়গাটাতে হ্যাঁ যেগুলো বড় মিডিয়া সেগুলো কিন্তু নাই, তারা কিন্তু নাই, বা তারা তাদের ক্যামেরাগুলো নাই, সেখানে আমি গেছি। এখানে আমাকে অনেকজন বকাঝকাও করেছে, অনেক সিনিয়ররা বকাঝকা করেছে, তুমি ওখানে যাচ্ছ তোমার জীবনে ঝুঁকি হতে পারে, তোমাকে থ্রেট দিবে, এটা ওটা হাবি যাবি, তোমাকে অনেক সমস্যা হতে পারে। কিন্তু আসলে আমি কারো কথায় কান দিইনি, কারণ আমি নিজেকে একজন বিপ্লবী মনে করেছি প্রথম কথা। আমি সাংবাদিকের আগে নিজেকে যেটা বললাম যে আমি ছাত্র মনে করি, আমি নিজেকে একজন বিপ্লবী মনে করেছি, এবং বিপ্লবী মনে করার কারণেই কিন্তু আমি ওই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম।
যে না আমি দেখাবো আমার ভাইকে যদি বুঝে থাকে বা আমার আমার বন্ধুর যদি সমস্যা হয় সেখানে আমিও থাকবো, আমাকে সেখানে থাকতে হবে, গুলি খেলে আমিও খাবো, আমি টিয়ারশেল খেলে আমিও খাবো এবং আমি খেয়েছিও। মারও খেয়েছি, টিয়ারশেলও খেয়েছি, সবই খেয়েছি। তো যাই আমি হোক এই কথাটাই চাপ আসতাম থাকে। আপনার কাছে যে টিআরএসএল, এটা এটা আমরা নেক্সট এই ঘটনা আমরা শুনবো, কোনো কিছু বাদ রাখবো হুম, না হুম। আজকে, এটা আমরা শুনবো। আপনি আপাতত যেটা বলছেন সেটা কন্টিনিউ করেন। হ্যাঁ, হ্যাঁ। তো জিনিসটা হলো এই যে চাপ তো অনেক থাকে হায়ার অথরিটি থেকে। অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, অনেক কিছু রয়েছে যারা হয়তোবা বিভিন্নভাবে করেছে এবং একটা সময় আমার যেটা ফোন নাম্বার ছিল সেটাও আমরা দেখেছি সেটা কল ফরওয়ার্ডিং হয়ে আছে, মানে ট্রেস বা ট্র্যাক করা এরকম কিছু একটা আ বিভিন্ন নাম্বার ডায়াল করে কিন্তু এটা দেখা যায়। এরকমও ছিল। একটা সময় এরকম হয়েছে যে আমি অনেক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে চাপও আসছে। ওটা নিয়েও কথা বলবো। বিভিন্ন জায়গার চাপ পেয়েছি, বিভিন্ন মেসেজ পেয়েছি। তো এগুলো আসবে। আপনি যখন এটা শুধু এই বিপ্লবের সময় না। আপনি আপনার জীবন চলার পথে যখন আপনি একটা বড় কোনো কাজ করবেন, আপনি যখনই একটা ভালো কোনো জায়গায় যাবেন, যখনই আপনি কাউকে বিট করে চলে যাবেন, তখনই না আপনার উপর একটা না একটা চাপ আসবে। আপনাকে অনেকজন অনেক কথা বলবে। কেউ হয়তোবা ফেক আইডি থেকে বলবে, কেউ হয়তোবা রিয়েল আইডি থেকে বলবে, কেউ হয়তোবা ভালো কথা বলবে, কেউ হয়তোবা গালি দিবে। কিন্তু দিবেই আপনাকে। আপনাকে এটা শুনতেই হবে। এখন ম্যাটার করে সম্পূর্ণ আপনার উপরে। আপনি কি করতে চাচ্ছেন? আপনি কতটুকু সাহস দেখাচ্ছেন? আপনি কতটুকু এই জায়গাতে স্টিক থাকতে পারবেন? জিনিসটা এক্স্যাক্টলি, হলো সম্পূর্ণ ব্যাপারটা চলে আপনার যায় উপরে। নিজেদের ইলমের উপরে বা নিজেদের যে ইমানটা আছে আর কি, হ্যাঁ, সেটার হ্যাঁ, উপরে হ্যাঁ। সবকিছু আসলে ডিপেন্ড করে। আর যেটা ভাই বললেন যে যখন মেইন স্ট্রিম মিডিয়া, আমরা মানে যেগুলোকে সবচেয়ে বেশি টিভিতে বলেন, ইউটিউবে বলেন, সোশ্যাল মিডিয়া যে কোনো সাইটে বলেন, তাদেরকে দেখি তারা যেহেতু অ্যাক্টিভ ছিল না, আমাদের ভরসার নাম কিন্তু ছিল আপনাদের মতো মিডিয়াগুলো। এবং অনেস্টলি আমি নিজে যে মুহূর্তে আমি জানি আমাকে কিছু একটা দেখতে হবে, এমনও দিন গেছে আমি যতদিন আন্দোলন মাঠে হয়েছে আমি 2 থেকে 3 দিন আমি মাঠে যেতে পারি নাই। তাছাড়া আমি ট্রাই করেছি প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে মাঠে থাকার ট্রাই করেছি। যদি কোনো দিন সুযোগ আসে আমি আমার বিস্তার গল্প সবাইকে একদিন শোনাবো। আপাতত ভাইয়ের, অবশ্যই। আপাতত আমরা আজকে ভাইয়ের গল্পে ফোকাস করছি। স্টিল আমি আমার একটা ছোট্ট যে কথাটা বলছিলাম, যে আমি কিন্তু নিজেও রেডিও পদ্মা সার্চ দিতাম ফেসবুকে যে আচ্ছা এই মুহূর্তে কি হচ্ছে, যেটা ভাইয়া বলেন, ভাইরা কিন্তু সবসময় লাইভ করতো এবং বিভিন্ন লোকেশন থেকে। একটা হয়তো আমি দেখতে পাচ্ছি রাবির মেইন গেটে একটা হচ্ছে, একটা হয়তো হচ্ছে বদ্ধভূমির কাছে, ব্যাপারটা এরকম। সো এটা এটা আমাদের জন্য অনেক ভালো যে আমরা বুঝতে পারতাম যে ওকে রিয়েল টাইমে এই ঘটনাগুলো সেখানে ঘটছে। প্লাস ভাই আরেকটা কথা বললো যে আপনাদের হুম। উপরে চাপ, আপনার মেসেজ আসতো এবং চাপ এসেছে, সরাসরি এসেছে। তো এটা আপনি জিজ্ঞাসা করছে, আপনি কি এখন নাম রিভিল করতে পারবেন যে এক্স্যাক্টলি, নাম না হোক, কারা বা কোন গ্রুপ থেকে এই মেসেজগুলো দিত, বা কোনো পরিচিত আচ্ছা কেউ নাকি আমি বলি, একদমই আমি অপরিচিত? আমি নাম রিভিল করব না কখনোই। কারণ সত্যি কথা বলতে এখন এই কথাটা শুনে হয়তোবা অনেকের খারাপ লাগবে। কারণ একটা সময় কি এদেরকে আমরা ভাই, ব্রাদার, বন্ধু এগুলো বলেছি। সময়ের কারণে হয়তোবা তারা আমাদের সাথে এরকম ব্যবহার করেছে বা তারা হয়তোবা তাদের জায়গার কথাটা ভেবেছে। তো আমি নাম রিভিল করব না। কারণ আমি সবাই দিন শেষে মানুষ ভাই। আমি এখন নাম বলবো, হ্যাঁ বলবো, তাকে দিয়ে ২ জন মানুষ গালি দিবে, এটা আমার পছন্দ হবে না। আমি এটা কখনো করার পক্ষে না, সপক্ষে না। তারা হয়তোবা অনেক অন্যায় অত্যাচার করেছে। কিন্তু আমি তো উনাদের মতো না। যার কারণে আরকি আমি নাম রিভিল করতে এইটাই ইচ্ছুক না। আমাদেরকে পার্থক্য করেছিল তাদের কাছ থেকে, এইটাই হ্যাঁ, পার্থক্য আমাদের এবং এটাই তাদের পার্থক্য মধ্যে। তাদের আর আমাদের মধ্যে। আমি চাই না যে আমার কারণে সে কোনো একটা বিপদে পড়ুক। তার কারণে আমি পড়তেই পারি, সেটা তার মানসিকতা, তার পুরোপুরি বিষয়। কিন্তু আমার কারণে সে কোনো বিপদে পড়বে এটা আমি কখনোই চাইবো না। যাই হোক, যেরকম একটা মেসেজ আসে, এটা খুব একটা ইন্টারেস্টিং মেসেজ ছিল। তো আমাকে একদিন এরকম মেসেজ আসছে যে তুমি তুমি ভাইয়া সাংবাদিক। তো তুমি হলা আ ইয়া মানে নিরপেক্ষ থাকবা। নিরপেক্ষ থেকে কথা বলবা, নিরপেক্ষ থেকে সবকিছু করবা। তুমি কেন আ একপাক্ষিক করছো? আমি বলছি, ভাই আমি কখন একপাক্ষিক করলাম? বলে না তুমি খালি স্টুডেন্টদেরকে দেখাচ্ছ, ওদের ওদের দেখাচ্ছ, এই ওই করছো, হ্যান করছো, ত্যান করছো, এটা ওটা। আমি বলছি যে না ভাই একপাক্ষিক আমি কোনো কিছু করছি না। আমি আমার জায়গা থেকে যতটুকু যা পারছি সেটাই করছি। সেই জিনিসটাই আ করে চেষ্টা করে যাচ্ছি। তো একটা সময় আমাকে বলছে যে আ আর কিছু মানে একটা বিতন্ড হয়ে যায় তার সাথে আমার। হ্যাঁ? যে সে আমাকে বিভিন্ন কথা বলে, হ্যান-ত্যান বলে। দিয়ে আমি তখন আ হাসতে, হাসতে আমাকে বলে যে, "দেখো ভাইয়া এখন এত কথা বলছো তো, এখন এত গলা উঁচায় কথা বলছো তো, সাবধানে থেকো, কখন কি হয়ে যায়?" আমি বলছি যে, "হ্যাঁ ভাইয়া আপনিও সাবধানে থেকেন, পাসপোর্টটাও রেডি রাখেন। কখন কি হয়ে যায়?" এবং ভাই যে কথা সেই কাজ। আমি তো জানতাম না যে ভাই এরকম কোনো কিছু হবে। কিন্তু হুট করে কি হয়ে গেল? আসলে আ কিছুটা বলতে গেলে আনএক্সপেক্টেডও ছিল। মানে
আনএক্সপেক্টেডও ছিল। একদম হুট করে যে হয়ে যাবে এটা কে এক্সপেক্ট করে না। আর বিশেষ করে এই সেম আমার সাথে হয়েছে যে হুম, এখন হুম, তো মানে বাসছো বাজো, বাট ভবিষ্যতের জন্য তৈরি থাকো। এক্স্যাক্টলি আপনার হুম, আমি সরাসরি উল্লেখ করে বলছি, যখন ছাত্রলীগের যিনি সভাপতি, মূল সভাপতি, তো তিনি যখন মেবি, তো আমার এক্স্যাক্ট তারিখ করে নাই, 2-3 দিন পর তারা যখন হামলা করা শুরু করলো, তার 2-3 দিন পরে তিনি বলে যে একদিন যাবে, 2 দিন যাবে, এভাবে দিন যাবে, আপনাদের সব কিছু নোট ডাউন করা থাকছে, সব কিছু যখন ঠিক হয়ে যাবে তখন অ্যাকশন দেখা হবে। তবে দুর্ভাগ্য যেটা যেটা ভাই বললেন যে তাদেরকে পাসপোর্টটা রেডি করতে হয়েছিল, যদিও তারা সেটারও টাইম পায় নাই, এটা আফসোস। তো যাই হোক, এটা হ্যাঁ। হচ্ছে তাদের অবস্থা। না, বিষয়টা হলো কি যে একটা পোস্ট হলো না কিছুদিন আগে, করছিল সব কি আপদ কেটে যাবে কিন্তু স্ক্রিনশট থেকে যাবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো স্ক্রিনশট আসলে থেকে গেছে। কিন্তু তাদের ফোনেও আছে, আমাদের ফোনে। আমার তো তখন একটা স্ট্যাটাস আমি দিতে ইচ্ছা হচ্ছিল যে হ্যাঁ, স্ক্রিনশট শুধু তোমাদের ফোনে না, আমাদের ফোনেও তোলা যায়। এবং আমি অনেকেরই তুলে রেখেছিলাম যে হ্যাঁ, তোমরা আমাদেরকে এই কথাগুলো বলা। সবাই তুলে রাখে, সবাই সবার ক্ষোভের জায়গা থেকে বা সবাই সবার খারাপ লাগার জায়গা থেকে। এখন ধরেন অনেক কাছের মানুষ অনেক কিছু বলেছে। অনেকে হয়তোবা আমার ভালোর জন্যই বলেছে যে যদি হয়তোবা সরকার পতন না হতো, তাহলে হয়তো আজকে আমি আপনি এখানে বসে থাকতে পারতাম না। বা এক্স্যাক্টলি এইভাবে কথা বলতে ভাই, পারতাম না। নট হয়তোবা লাইক আসলে যে শুধু থাকতাম আমরা হয়তো কারাগারও না, হয়তো পরে আমরা আমি আপনি হয়তো আয়নাঘরের পেছনে থাকতাম। না, আয়নাঘর না। এটা আমরা সবাই ফাজলামো করছি। অনেকে আয়নাঘর না। আয়নাঘরে থাকাটাও যেমন কষ্টকর, পরিবারের থেকে দূরে থাকা, আইসোলেটেড থাকা। তেমন কি আরেকটা সবথেকে কষ্টকর কি জানেন? আপনি আপনার বাবা-মার সাথে আছেন, আপনি স্বাভাবিক সমাজেই আছেন, কিন্তু আপনি স্বাভাবিক থাকতে পারছেন না। আপনি জানেন যে আপনি এখন এখান থেকে ডানে গেলে আপনাকে রাজাকার বলে গালি দিচ্ছে। আপনি আপনার অফিসে গেলেও সেখানে আপনাকে ২ টা থাপ্পড় মেরে দিল। আপনার কোনো চিল্লে কথা বলার কথা ব্যাপার না। মানে আপনার কোনো বিষয় নাই। আপনাকে কেউ কোনো সুযোগ দিবে না। কারণ আপনি কি করেছেন? আপনি সরকার বিরোধী একটা জিনিস করেছেন যেটা পরবর্তীতে অন্যায় হয়ে গেছে। দেখেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধ করেছিল, আজকে আমরা স্বাধীনতা পেয়েছি বলেই তারা কিন্তু মুক্তিযোদ্ধা বলে প্রমাণিত হয়েছে এবং যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল তারা রাজাকার হয়েছে। কিন্তু যদি আমরা স্বাধীন না হতে পারতাম, তাহলে ওই সময় যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই কিন্তু হয়ে যেত, ঠিক বিপরীতটা ঘটতো। তারাই হয়তো তারাই আজকে হয়ে যেত রাজাকার হতো। দেশদ্রোহী এবং যারা হলো রাজাকার ছিল তারা হয়ে যেত কি, তারা হলো দেশের একদম একনিষ্ঠ দেশের লয়াল দেশপ্রেমিক। তাই না? Point, ঠিক এটাই। আমাদের এই গণঅভ্যুত্থানটার ক্ষেত্রেও কিন্তু তাই। যে ধরেন আমরা যদি আ স সফল না হতাম এই অভ্যুত্থান মানে এই গণঅভ্যুত্থানটাতে, তাহলে কি হতো জিনিসটা, আমরা হয়ে যেতাম দেশদ্রোহী এবং যারা হয়তোবা তখন তাদেরকে সাপোর্ট করেছে, তখন ভেবেছে যে এটাই ভালো, তারা হয়ে যেত আসল দেশপ্রেমী। এক্স্যাক্টলি। এই জিনিসটা হতো না? তো হ্যাঁ, হ্যাঁ। আপনার দেশপ্রেমী না হয়ে আপনি দেশদ্রোহী হয়ে আপনি স্বাভাবিক সমাজে ঘুরে বেড়াচ্ছেন। অবশ্যই কখনোই আপনাকে আ আরো ১০ টা মানুষ স্বাভাবিকভাবে দেখতো না। কারণ এখানে ধরেন ৪০% মানুষ, ১০০ ভাগের মধ্যে ৪০% মানুষ ছিল নিরপেক্ষ। তারা জাস্ট ভালোকে ভালো বলছিল, খারাপকে খারাপ বলছিল। এতটুকুই যা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি ভাই। ভাই যে কথাগুলো বলছেন আমি জাস্ট ফিল করছি, যেহেতু একটা স্মৃতিচারণের অবস্থা তৈরি হয়েছে, মানে আমার জাস্ট ওই সময়কার ঘটনাগুলো চোখের সামনে স্টিল ভাসছে, যে কীভাবে আমার সাথে কথা বলা হচ্ছিল। যেটা ভাই আর একটা কথা বলেন যে নিজের লোকজনই, নিজেদেরই ভাই ব্রাদার, এমন হতে পারে, মানে এমনও কারোর কারোর সাথে সম্পর্ক আছে ভাইয়া, লাইক যদি রাত ৩টা বাজে আমি কোনো বিপদে পড়েছি, আমি যদি তাদেরকে ফোন দিই তারা সবার আগে আসবে আমাকে সাহায্য করতে। কিন্তু এই একটা পরিস্থিতিতে এসে তারাও কিছুটা আমার বিপক্ষেই ছিল বলা যায়, এবং তারাই বরং আমার মানে আমাকে মেসেজ দিয়ে বলতো যে একটু ভালোভাবে থাক, সাবধানে থাক, এই করিস না ওই করিস না, বিপদে পড়বি, এই টাইপের কথাবার্তাগুলো বলতো। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্ন আরেকবার ভাইয়ের কাছে যাচ্ছি, সেটা হচ্ছে এটা একটু যারা আমাদের বলতে গেলে আমাদের বিপক্ষে ছিল যে দল, তাদেরকে উদ্দেশ্য তাদেরকে নিয়ে প্রশ্ন। হুম, ভাইয়া হুম। যেহেতু ফিল্ডে ছিলেন, আপনি কিন্তু দুই দলের মনোভাব বা বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে আপনি দেখতে পাচ্ছিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে আপনার সামনে এই লিগের ক্যাডার বা লিগ যারা এই হুম, রাজনৈতিক দলের সাথে যুক্ত, তারাও তো আপনার সামনে পড়েছে মোস্ট প্রবাবলি, তাদের একটা গ্রুপ বা তাদের সংখ্যা। হুম, হুম। তো তাদের বডি ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে কেমন লেগেছে? আমি আমি আরো একটু এক্সপ্লেন করি। মনে করেন একটা বাঘ দাঁড়ায় আছে একটা জায়গায়, হিংস্র একটা বাঘ, একটা সাধারণ একটা মানুষ বা একটা হরিণ দাঁড়ায় আছে। হুম, সো বেসিক্যালি যদি দুজনের মধ্যে একটা লড়াই মতো সৃষ্টি তৈরি হয়, আপনি কিন্তু বাঘকে দেখলে বুঝতে পারবেন সে হিংস্র, সে রক্ত পিপাসু। আর হরিণটাকে দেখলে আপনি বুঝতে পারবেন সে হয়তো তার নিজের জীবন হুম, বাঁচানোর জন্য টুকটাক হুম, প্রতিরোধ করছে, বা তার মধ্যে সেই অ্যাটিটিউডটা হুম, থাকে না। তো এই জিনিসটা বলছি, হুম, যখন আপনি সরাসরি ক্যাডারদেরকে দেখছিলেন, তো তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনার কি মনে হচ্ছিল? হুম। কি মনে হচ্ছিল আপনার ভিতরের ফিলিংসটা তাদেরকে দেখে আপনার মাথায় কি ঘুরছিল? তাদেরকে দেখে হ্যাঁ, সত্যি কথা বলতে আমার আসলে নিজেকে খুব গিল্টি ফিল। কারণ সত্যি কথা জিনিসটা কি, রাজশাহী শহরে আমি থাকি। আমার বাসা রাজশাহী, আমার জন্ম এখানে। আমি এত বছর ধরে থাকছি। তো
আমি আওয়ামী লীগের সাথেও মিশেছি, আমি বিএনপির সাথেও মিশেছি, আমি সাধারণ ছাত্রর সাথেও মিশেছি, আমি হিন্দুর সাথে মিশেছি, আমি মুসলিমের সাথে মিশেছি, আমি সবার সাথে মিশেছি। আমি নাম ধরেই বললাম। হুম। তো বিষয়টা হলো সবাই আমার বন্ধু ছিল, সবাই আমার বড় ভাই ছিল। একটা সময় গিয়ে না আমার নিজেকে খুব খারাপ লাগছিল যে এই হিংস্র মানুষগুলোকে আমি আমার বড় ভাই বলতাম, এত ভালোবাসতাম। এমন না যে ওরা আমাকে মারতে আসছে, ধরতে আসছে। কিন্তু যখন আমি দেখছি যে তাদের চোখে কোনো কিছুই পড়ছে না। তাদের চোখে খালি একটাই জিনিস, তাদের তাদের লিডার যেটা বলেছে সেটাই ঠিক। এতগুলো মানুষ মারা যাচ্ছে, এতগুলো ছোট ছেলে, বাচ্চা মানুষ মানে নির্দ্বিধায় মানুষ মরে যাচ্ছে, মানুষকে মেরে ফেলছে। সেগুলো তাদের চোখে পড়ছে না। কিন্তু তাদের লিডার যেটা বলেছে সেটাই ঠিক। বাকি সবাই ভুল। তখন আমার খুবই খারাপ লাগে যে তাদের মনুষ্যত্বটা কোথায় গেল? হ্যাঁ, মনুষ্যত্বের জায়গা থেকে অনেক মানুষকে আমি এমনও দেখেছি যারা হয়তো ওই জায়গাটা থেকে সরে এসছে। সরে দাঁড়িয়েছে। কিরকম যে হয়তোবা সেখানে কোনো পদে ছিল, সেখানে কোনো একটা জিনিস এসে প্রতিষ্ঠানের সাথে তারা জড়িত ছিল। কিন্তু সেখান থেকে তারা সরে দাঁড়িয়েছে। সরে দাঁড়িয়ে তারা কি করেছে? আ তারা এসে ছাত্রদের সাথে যোগদান করেছে। তারা নিরপেক্ষ থেকেছে। তারা হয়তোবা ছাত্রদের সাথে থাকতে পারেনি কিন্তু তারা ওদের সাথেও যায়নি। এরকম এরকম থেকেছে। অনেকজন ছিল, হ্যাঁ, এই অনেকজন অনেকজন ছিল। অনেকজন ছিল এরকম। এরকম অনেকজন মানুষ দেখেছি আমি। কিন্তু এখনো এখন তারাও বিপদেও আছে তাও। তাও তারা বিপদে। যেহেতু তাদের নামের পেছনে একটা ট্যাগ লেগে আছে। যার কারণে তারা কিন্তু এখনো একটা একটা সন্দেহের জায়গাতে সবসময় থাকছে। তবে হ্যাঁ, তাদেরকে দেখে আমার একটা সময় গিয়ে আমার কিন্তু ভয় হওয়া শুরু করে যে, যাদেরকে আমি বন্ধু, ভাই বলে মানতাম, আজকে তারাই আমার জীবন নাশের একটা অন্যরকম কারণ। যেমন আমি একটা ঘটনা বলি যে ৫ তারিখে যে ঘটনাটা ঘটে আলুপট্টির মোড়ে। যেহেতু আলুপট্টিতেই আমার বাসা, তো আমি কিন্তু সবসময় আলুপট্টি থেকে খুব বুক ফুলিয়ে চলি। যে আরে আলুপট্টির মোড় মানে এখানে আমাকে কে কি বলবে? আমি কিন্তু এখানে খুব নিশ্চিন্তে থাকি। অবশ্যই আমার বাসার কাছে। আমি ছোট থেকে মানুষ, প্রত্যেকটা মানুষ আমাকে এখানে চেনে। স্থানীয় যে একটা পাওয়ার স্থানীয় বলা থাকে হ্যাঁ, বলা যায়। তো আমি ৫ তারিখেও খুব নরমালি আমি কিন্তু ছাত্ররা ওদিক থেকে ধেয়ে আসছে। তো আমি বাকি সকল সাংবাদিকদের সাথে আমি আগে আলবর্টে মোড়ে এসে অবস্থান নিই। যে জানি যে এখানে এসে একটা ক্লাশ তৈরি হবে। এখানে এসে দেখতে পারেন অনেক আওয়ামী লীগের ক্যাডার বা বিভিন্ন দলের ক্যাডাররা সবাই এসে দাঁড়িয়েছিল। তো আমি খুব নিশ্চিন্তে বাকি সবার সাথেই আছি। কিন্তু ৫ তারিখে কি হয়? আ এক আমি ধরা খাই মানে আমি এখান থেকে আমাকে আ মানে এদিকে গোলাগুলি চলছে। গোলাগুলি চলার পর আমি এখানে এসে যখন ফুটেজ নিতে গেছি সেখানে আমাকে কিছু সংখ্যক মানুষ এসে আমাকে সেখানে ঘিরে ধরে। ওদিকে কিন্তু ছাত্রদের এটা গোলাগুলি এটা হয়ে গেছে। তারিখ কত বলেন ভাই? ৫ তারিখে যেদিনকে আরকি বিজয় হয় আমাদের। ওই ৫ তারিখে আ যখন গোলাগুলি আলপট্টির মোড়ে হয়, সেই মুহূর্তে আমি আলপট্টির মোড়ে। তো গোলাগুলি হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাকে ওখান থেকে ধরা হয়, আটক করা হয়। ওরা সবাই মিলে আমাকে ঘিরে ধরে। ঘিরে ধরে আমি দেখতে পাই যে আমার আশেপাশে সবাই আমার পরিচিত, সবাইকেই আমি চিনি। কোনো না কোনো ভাবে মানে কোনো না কোনোভাবে আমি চিনি। কারণ রাজশাহীর সবাই, সবার চেহারা আমি চিনি। সবাই আমাকেও চেনে। এবং সবাই আমাকে ঘিরে ধরে একটা সময় গিয়ে আমাকে গালাগালি করে যে আ আমি কোনো সাংবাদিক না, হ্যান না, ত্যান না, আমি কোনো কিছু না। আমার কোনো পরিচয় নাই, হ্যান না, ত্যান না। আমাকে দালাল বলা হয়, আমাকে জামা শিবির ট্যাগ দেওয়া হয়, আমাকে বলা হয় দেশদ্রোহী। আরো বিভিন্ন কথা বলা হয়। আমাকে আমার বাবা-মা তুলেও অনেক কথা বলা হয়। বলার পর আ পরবর্তীতে তাদের মানে এক দলের মোটিভ এরকম ছিল যে আমাকে সেখানেই অন দি স্পট সেখানে আমাকে হয়তোবা কোপায় মারা হবে। কিন্তু আল্টিমেটলি উনাদের মধ্যেই একজন আমাকে যেহেতু আমার এলাকা বলেই আমি ধরা খেয়েছি, বলে আমাকে সবাই চিনতে পেরে গেছে, আমাকে টার্গেট নিয়ে নিয়েছে যে হ্যাঁ, এই ছেলেই তো বিভিন্ন পোস্ট করছে, বিভিন্ন ছাত্রদের পক্ষে কাজ করছে বা এই করছে, ওই করছে, এরকম। আ আবার আমার এলাকা বলে আমি বেঁচে গিয়েছি। মানে অনেক মানুষজন চেনে এবং এখানকার সিনিয়র অনেক নেতাও ছিল। যারা একটা সময় গিয়ে আমাকে বলে যে, "তুই আমার সবকিছু কেড়ে নেয়। ফোন, গিম্বল-টিম্বল যা ছিল আমার হাতে, আমার সবকিছু কেড়ে নিয়ে আমাকে জাস্ট ওখান থেকে ২-১ টা বাড়ি লাগায় বলে, "তুই বাসায় ঢুক।" ও মানে বাড়িও লাগেছে মানে আপনার উপরে লাঠি বর্ষণ হয়েছে? লাঠি না, ঠিক রামদার উল্টা পিঠ দিয়ে আমার পায়ের উপর একটা দুপ করে একটা জোরে বাড়ি মারে। মানে যখন আমি হেঁটে যাচ্ছি, আমাকে যখন ফোন-টোন কেড়ে নিয়েছে, আমাকে বলছে, "তুই চলে যা।" তখন লাস্ট ফিনিশিং একটা উল্টা দিক দিয়ে আমাকে খুব জোরে ডান পায়ের উপর একটা বাড়ি দিল। জাস্ট ওদের আর কি বলে খিদা মেটানোর জন্য বলতে পারি। হ্যাঁ, খিদা মেটানোর জন্য। কারণ ওরা তো ধরেন আমাকে আসলে ওটাতে মারতে চাচ্ছিল। কিন্তু আল্টিমেটলি মারতে পারেনি। কারণ ওদের ওখানে সিনিয়র নেতা এসে আল্টিমেটলি আমাকে ঢুকিয়ে দিয়েছে। আমাকে ওখানে গালাগালি করে, "তোকে ছোট থেকে দেখলাম, বড় হলাম। তুই যে এরকম নিমক-হারাম হয়ে যাবি, তুই যে এরকম এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, ভাবতে পারিনি। তুই বাড়িতে ঢুক।" এখন ওই জায়গাটাতে কি জিনিসটা যে ওই জায়গাটাতে কি মানে অন দি স্পট আমাকে বাঁচিয়ে নিল। কারণ ওখানে আমার আরো সহকর্মীরা অর্থাৎ আরো অনেক সাংবাদিক বড় ভাইরা সবাই ছিল।
হয়তো বা আমাকে যদি ওখানে কোনোভাবে মারতো, তাহলে হয়তো বা এটা একটা ফুটেজ থাকতো, এটার একটা কোনো কিছু থাকতো। পরে আমাকে ওখান থেকে সরিয়ে দিল এক প্রকার, আমার আমার সব ক্যামেরা নিয়ে আমাকে ওখান থেকে সরিয়ে দিল, যে হ্যাঁ হ্যাঁ, সবাইকে শান্ত করে দিল যে হ্যাঁ, ওর সব ক্যামেরা ট্যামেরা নিয়ে নিয়েছি, ওর কাছে কোনো ফুটেজ নাই। কিন্তু আপনি জাস্ট ভাবেন, যদি 5 তারিখে বিজয় না হতো, তাহলে ওই রাতে আমি না বাসায় থাকতে পারতাম, না আমাকে হয়তো দুই রকম করে, এক আমার না আমার বাবা মা আমার বাসায় থাকতে পারতো বা কোনো কিছু। আমি কিন্তু বাসাতেও এসে ঢুকিনি, আমি কিন্তু এসে আমার বাসার ছাদের উপর আমি চুপচাপ বসে আছি, কারণ আমি জানি যে আমার বাবা যদি আমার চেহারাটা দেখে, সে বুঝতে পারবে যে আমি কোনো কিছু নিয়ে খুব মানে টেনসড, আমি তার খুব মানে এই চিন্তিত আছি। ঘটনা কি আপনার বাবা মা এখনো জানে না, নাকি এটা ফার্স্ট টাইম এটা রিভিল করলেন আমাদের সামনে? না না, এটা জানে জানে জানে। রিফিলটা হয়ও খুব ইন্টারেস্টিং ওয়েতে। তো আমি যখন বাসায় ঢুকি না, আমি বাসার ছাদে থাকি এবং আমি 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 খুব টেনসড থাকি যে আয় হায়, এখন তো আমাকে তো মানে একদম মার্ক করে নিয়েছে, আমি তো বাসায় থাকতে পারবো না। আমি কোনোভাবে আমার আরো বড় ভাইদেরকে কন্ট্যাক্ট করে তখন ওরা আমাকে বলে তুমি আর বাসাতে থেকো না, এখন কোনো রকমে এই জায়গাটা মবটা ঠান্ডা হলে তুমি ওখান থেকে পালিয়ে চলে আসো, কারণ তুমি তোমাকে তোমার বাসা তো সবাই চিনে, তোমার কাছে ওরা যে অ্যাটাক করবেই, তোমাকে হয় ধরে নিয়ে যাবে, আর তোমাকে ধরে না নিয়ে গেলে প্রথমে খুব ভালো মতো রাখবে, বলবে যে তোমার ক্যামেরা বাকি সব জিনিসপত্র নিতে আসো বলে তোমাকে হয়তো বা এক প্রকার আয়না ঘরে ঢুকাবে বা কোথাও ঢুকাবে। কিন্তু তোমার এখন সব থেকে বুদ্ধিমান কাজ হবে যে ওখান থেকে চুপে চাপে সরে পড়া, পারলে তোমার বাবা মাকে নিয়ে সরে যাও। আচ্ছা, এরকম আরেকটু আমার ছোট্ট কাছে এখানে একটা আমার মানে মনে হলো ছোট্ট একটা উত্তরই দরকার যে হুম 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 আমার যেটা আমার মনে হয়, মানুষের নিজের জীবনের পরে অ্যাট দিস মোমেন্টে মানে সবচেয়ে বেশি দামি জিনিস হচ্ছে তার ফোন। এই হুম ব্যাপারটা হুম আমি হুম। বলি, যদি আপনার কোনো বিপদে হয়, ফর এক্সাম্পল মনে করেন আপনি কোথাও থেকে পড়ে যাচ্ছেন বা হুম। সামাও কোথাও পড়ে যাচ্ছে ধরে নিচ্ছি, আপনি কিন্তু নিজের চিন্তা করার আগে আপনার ফোনটাকে সেভ দেন। সো বেসিক্যালি ফোন জিনিসটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো যখন আপনার ফোনটা কেড়ে নিয়েছিল, আপনার কি মাথায় এটা আসছিল যে আপনি কখন আর ফোনটা ফেরত পাবেন না? এটা তো অবশ্যই আসছে ভাই, কারণ যে ফোন আমি ব্যবহার করি, সেটা যে ফোনটা ওখানে লাইভ করছি, সেই ফোনটা আমার খুব কষ্টের টাকায় কেনা, মানে আমি নিজে জমিয়ে জমিয়ে জড়ো করে কিনেছি, কষ্ট করে কিনেছি। এখন এটা যখন নিজের একটা কষ্টের জিনিস যখন চলে যায়, সেটা গেল। একটা সময় অনেকে আমাকে এটাও বলে যে ভাই তোর জীবনটা ফিরে পেয়েছিস, সেটাই অনেক, ফোন গেছে যাক, তোর জীবনটা ফিরে পেয়েছিস সেটাই অনেক। অবশ্যই এটাও ঠিক, মানে ওই মুহূর্তে দাঁড়িয়ে এটাই ছিল সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বলা যায়, যে অ্যাটলিস্ট আই এম সেফ, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, এটাই অনেক যে আমি ওখান থেকে জীবনটা ফিরে পেয়েছি। ফোন নিয়ে তখন ওভাবে আসলে দুশ্চিন্তাটা হয়নি, আমার চিন্তা ছিল আমার বাবা মাকে নিয়ে আর আমার জীবনটা নিয়ে, যে আমি আমি নাকি কোনো রকম বেঁচে গেলাম, কিন্তু আমার বাবা মার কি হবে? আমি হয়তো বাসা থেকে পালিয়ে গেলাম, কিন্তু আমার বাবাকে হ্যারাস করবে আমার বাবা। নিতান্তই আমি একটা জিনিস বলছি, আমার বাবা নিতান্তই খুবই একটা ভদ্র মানুষ। হ্যাঁ, তার বাসাতে আমাদের উপর অনেক রাগ ঝোঁক দেখে, হয়তো বা রাগের মাথায় অনেক কিছু বলে, কিন্তু সে নিতান্ত খুব ভদ্র মানুষ। তাকে কেউ যদি কোনো একটা জোরে গালাগালিও করে, সে মাথা নিচু করে সেখান থেকে চলে আসবে। সে কখনো কোনো রকম মানে ঝোট ঝামেলায় যায় না। আমার আমি আমার বাবাকে খুবই ভালোবাসি, কিন্তু তাকে যদি কেউ কোনো কিছু বলে, অবশ্যই আমার খুবই খারাপ খুবই লাগবে। খারাপ লাগে। তা আমার মাথায় খালি জাস্ট ওটা চলছে, যে আমি যদি ওখান থেকে বেঁচে ফিরেও যাই, আমার বাবার কি হবে? কিন্তু মজার বিষয় হলো, আরেকটা ভয় ছিল যে আমার বাবা মা যদি জানতে পারে যে আমি এরকম একটা বিপদে পড়েছি, মানে বিজয় হওয়ার পরেও যদি জানতে পারে যে আমি এরকম একটা বিপদে পড়েছি, তাহলে পরবর্তীতে হয়তো বা আমাকে আর এগুলো কাজে যেতে দিবে না, কোনো কিছু এই করতে দিবে এই না, যে এই বিপদে বা আমি অলরেডি একটা পড়ে গিয়েছি, মানে যেহেতু বিজয়ের পরে খোলাস হয়ে গেছে সবকিছু। যেরকম হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ হয়তো অনেকে জানে যে আমি তারিখটা ছিল 32 জুলাই, 1 আগস্ট আর কি। সেদিন আমি এবং আমার এক বন্ধু সূত্র, আমরা দুইজন পুলিশের কাছে জিম্মিয়েছিলাম রাবির বাইরে। সো এটা মানে ফর্চুনেটলি আনফর্চুনেটলি যাই বলেন, আমার বাবা মায়ের কানে এসে গেছে। এই এই কাহিনীটা হয়তো আমি আরো একদিন সবাইকে শোনাবো। বাট এই যে গল্পটা যেমন মানে কথাটা যেমন বাবা মায়ের সামনে আসলো, আমি এখনই মাঝে মধ্যে ভাবি নেক্সটে যদি আমাকে কোনো কাজ করতে হয়, তো সেক্ষেত্রে কি আমাকে আমাকে কি পরিমাণ বাধার সম্মুখীন হতে পারে? আসলে বাধা আমার মনে হয় না আপনি সম্মুখীন হবেন, কারণ আপনি একজন বিজয়ী, আপনি একজন বিপ্লবী, এই এবং আহ, একজন বিপ্লবীকে কখনো আটকে রাখা যায় না। আমার আপনাকে বেড়া অন্তরীণ দিয়ে অন্তরীণ আপনি আবার বীর পুরুষটাকে ভাই জাগিয়ে দিলেন কথাটা বলে। না, আসলে একজন বিপ্লবীর আসল পরিচয় হলো যে তাকে কোনো কিছুতেই বাধা দেওয়া যায় না। কাঁটা তার দিয়ে ঘিরে রাখলো সে যাবে, আহ, আর তাকে জেলের মধ্যে ঢুকে রাখলো সে জেল ভেঙে হলেও বের হবে, সে জেলের মধ্যে থেকে হলেও সে বিপ্লব করেই যাবে। এটারই আপনি প্রমাণ হয়তো ছিল বা আমাদের লং মার্চ যেটা ছিল ঢাকাগামী। অলসো হ্যাঁ হ্যাঁ অন্যান্য জায়গায় তো আমরা যেটা বিচ্ছিন্নভাবে বলতে পারি যে আমরা ছোট ছোট আন্দোলন করেছিলাম, সেম দিন 5 তারিখের ঘটনায় বলছি, হুম, এটা কিন্তু তারই প্রতিফলন।
যে তুমি যতই আমাদেরকে আটকে রাখার চেষ্টা করো, আমাদেরকে যতই তুমি পুলিশের ভয় দেখাও, বন্দুক তাক করো, তুমি AK-47 তাক করো না কেন, আমাদেরকে দাবায় রাখা সম্ভব না। তো হ্যাঁ, আসলে আন্দোলনটাতে এই জন্যই আসলে সফলতা পেয়েছে যে অনেকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে কিন্তু দাবিয়ে রাখেনি, রাখতে পারে নাই। আহ, রাখতে পারেনি আর কি। আর জিনিসটা হলো যে যেটা বলছিলাম যে আমার এই ধরে ধরা খাওয়ার কথাটা, তো ধরা খাওয়ার কথাটা কিভাবে জানলো, যখন বিজয় হয়ে গেল তার কিছুক্ষণ পর আমি ছাদ থেকে নেমে আমি বাসাতে ঢুকি। বাসাতে ঢুকে বাবা আমাকে তখনও জানে না যে আমার ফোন টোন সবকিছু কেড়ে নিয়েছে। আমাকে এরকম পায়, আমি একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটছি। তো হাঁটতে হাঁটতে বাবাকে বলি আচ্ছা বিজয় হয়ে গেছে, তো বাবা বলে হ্যাঁ চলো চলো আমরা বাইরে যাই। যে আমরা সবাই মিলে যখন আলপট্টি মোড়ে আসছি, ওই জায়গাতে আলপট্টি মোড়ে, আমাদের আলপট্টি মোড়ে তো অনেকগুলো ব্যাংক আছে এবং ব্যাংকের সব জায়গাতে সিকিউরিটি গার্ড থাকে এটিএম বুথে। সিকিউরিটি গার্ড যারা ছিলেন তারা তো আমাকে এমনিতে এলাকার ছেলে হিসাবে চেনে। তার মধ্যে তারা সবাই দেখেছে ওখানে যে আমাকে এভাবে ধরে সবাই মিলে ঘিরে ধরে নিয়ে যাচ্ছে। তো আমি যখনই বের হইয়া বাবার সাথে, সবাই মিলে এসে আমাকে জাপটে ধরে যে ভাই 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 আপনি আপনি পেরেছেন, এরকম টাইপের আমাকে মানে একটা খুব উল্লাসিত হয়ে খুশি হয়ে সবাই এসে আমাকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে আমাকে বলে যে ভাই কি লাভ হলো আপনাকে আটকে রেখে, দেখেন আমরা এখন বিজয় হয়ে গেছে ভাই, হ্যান ত্যান। মানে সবাই এসে আমাকে খুব শাবাশি দেয়। আমার বাবা তখন আমার দিকে ঘুরে তাকায়, আমি বললাম, কনফিউজ। আহ আঙ্কেল আঙ্কেল বলছে যে হচ্ছেটা কি, কি হলো হ্যাঁ এখন? হচ্ছেটা কি। তো বাবা আমার দিকে তাকে কনফিউজ হয়ে, আর আমি তো এরকম হে কট খেয়ে গেলাম। দিয়ে যাই হোক, তারপর বাবা জিজ্ঞেস করলো, তারপর আশেপাশে সবাই বললো যে একজন তো এক্সাইটেড হয়ে এসে বলে দিয়েছে, যেহেতু আমার নানারা এখানে থাকতো, তো আমার বাবাকে এলাকাতে সবাই দুলা ভাই বলে এবং আমার নানের মানে সবাই চেনে আমার মামাদেরকে। তো বলছে দুলা ভাই, হ্যাঁ দেন উনি এক্সাইটেড হয়ে সব কাহিনী এসে ভরভর ভরভর করে আব্বুর সামনে বলে দিল। আসলে বলে আবেগ, দেওয়ার পর এটা এসে এটা ছিল আবেগ, আবেগে পড়ে বলে দিয়েছে। খুবই আবেগে বলে দিল। আব্বু আমার দিকে তাকিয়ে আছে হা করে। দিয়ে আমিও ভয়ে ভয়ে তাকিয়ে আছি। আব্বু একটা সময় মুচকি হাসি দিয়ে বলল যে এই জন্য তুই বাসায় গেছিলি, তাই তো বলি তুই তো বাসায় আসার মতো ছেলে না। তাহলে আচ্ছা, ফোনটা ফেরত পেলেন কিভাবে সেদিনই কি? ফোনটা সেই দিনে আমি ফোনটা ফেরত পাই। আহ, এখন তারা ধরেন এখন এসে আমার দিয়ে অনেক যায় নাকি সামা কোনো মানে না, তারা এখানে তো দুটা জিনিস পলাতক থাকার দুইভাবে কথা, পাই। আমার জানার মধ্যে তারা তো পলাতক থাকার কথা লজিক্যালি, বা যেভাবে বলেছে। হ্যাঁ, কিন্তু জিনিসটা হলো কি, যেটা আমি প্রথম থেকেই বলছি যে এটা এখন যারা আমরা যে বিপ্লব করছি, যারা সংগ্রাম করছি, যারা করছি, সবাই আমরা কিন্তু কোনো না কোনো ভাবে এই ফ্যাসিস্ট সরকারের সাথে জড়িত। জড়িত বলতে কি, সবার সাথে কোনো না কোনো ভাবে কোনো নেতা, কোনো কর্মী, কোনো মানুষের সম্পর্ক আছে। মানে আপনার ভাই আমার বন্ধু, আপনার বন্ধু আপনার ভাই, সব কোনো না কোনো ভাবে এই পলিটিক্যাল ইস্যুর সাথে জড়িত থাকে, তাই না? পয়েন্ট। হুম। তো তো যেহেতু আমি বললাম যে আমার এলাকা মানুষজন আমাকে চেনে, একটা সময় এসে ওরাই কিন্তু যখনই এরকম ঘোষণা হয়ে যায়, তারপর ওরাই আমার বাসার নিচে এসে আমাকে আমার ফোনটা দিয়ে যায়। বাহ, এটা তো দারুণ। আমার আচ্ছা, বাসার এটা না নিচে কিন্তু এসে তাদের আগে একটা আমাকে ভাব ফোনটা আসার কথা। দেয়। হ্যাঁ, আমার বাসার নিচে এসে আমাকে ফোনটা দেয়, দিয়ে বলে যে, দেখ ভাই কিছু মনে করিস না, হ্যাঁ না তা না না। আমি একটা দিক দিয়ে আমি কৃতজ্ঞ থাকবো যে ওরাই কিন্তু আমার জীবনটা বাঁচিয়েছে, ওখানে কিন্তু আমাকে আলটিমেটলি কোপানোর প্ল্যান নিয়েছে। মানে অনেকেই থাকে কিন্তু এলাকার মধ্যে যারা আমার উপর রাগ ক্ষোভ, যে হ্যাঁ আজকে আজকে ফ্রি হিট, আজকে মারলে ধরলে কোনো কোনো দায়বদ্ধতা নাই, আজকে মেরেই দিই। ঠিক ওইরকমই যে আজকে আমাকে মারার টেন্ডেন্সিতে ছিল যে আজকে মেরে দিব, কিন্তু ওদের কারণে কিন্তু আমি বেঁচে ফিরেছি ওই জায়গাটা থেকে। ওরা আমাকে বাঁচিয়ে দেয়, ওরাই আমার ফোন টোন নিয়ে নেয়। ও একটা সময় এসে আমার বাসার নিচে এসে আমার ফোনটা দিয়ে দেয়, দিয়ে বলে যে দেখ তোর ফোনটা বাঁচিয়ে দিলাম, ভালো থাকিস, এখন আর আমরা এখানে থাকবো না, বলে আমার কাছ থেকে ফোনটা দিয়ে সে চলে যায়। বুঝতে পেরেছি, তারপর বেসিক্যালি হঠাৎ করে আহ, মেবি হঠাৎ করে একটু বিবেক জাগ্রত হয়। না বিবেক না, না এটা কি ধরেন, আপনিও আপনার একটা বন্ধু ছাত্রলীগ করে, কিন্তু আপনার চোখের সামনে যদি তাকে মারা হয়, আপনার মধ্যে মনুষ্যত্ব বলে তো একটা জিনিস আছে। দিন শেষে আমরা সবাই মানুষ, যে কোনো এক্স্যাক্টলি। ধর্ম বর্ণ গোত্র সবাই মানুষ, সবার মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে। আপনার সামনে আপনি কখনো, আপনি যদি একটা মানে আপনার মধ্যে যদি আপনি যদি পশু না হন, আপনার সামনে যদি কাউকে কোপানো হয়, কাউকে যদি লাঠি চার্জ করা হয়, আপনার বাদবে যে আপনি বাধা দেওয়ার চেষ্টা করবেন যে আরে না ওকে মেরো না, ওকে এরকম করো না। মনুষ্যত্ব সবার মধ্যেই থাকে। আমরা যদিও ইদানিং মনুষ্যত্বহীন হয়ে যাচ্ছি। যেমন এক্স্যাক্টলি। যদি সম্প্রতি একটা ঘটনার কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু একদম আমরা, হ্যাঁ অনেকে ট্যাগ দিচ্ছে, বিভিন্ন দলীয় ট্যাগ দিচ্ছে, বিভিন্ন এই ট্যাগ দিচ্ছে, ট্যাগ দিয়ে লাভ নাই। আসলে আমরা আমাদের মধ্যে মনুষ্যত্ব নাই, মনুষ্যত্বটা ফিরিয়ে আনা উচিত। হারাই গেছে, মানে যেটা আজকের ঘটনা যেটা বললেন,
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার মতে ফেসবুকে এই জিনিসটার রমরমা, এটা নিয়ে আমাদের আলোচনা সুযোগ থাকলে আমরা আরো বিস্তারিত আলোচনা করতাম বেসিক্যালি। তবে আমি লাস্ট একটা জিনিসই বলতে চাই, যে একটা মানুষ, সে ছাত্রলীগ হোক, সে ছাত্র দল হোক, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, সে হিন্দু হোক, মুসলমান হোক, সে অপরাধী হোক, তার জীবন নিয়ে নেওয়ার অধিকার আমার নাই। সেটা এক্স্যাক্টলি। দেশে আইন আছে, দেশে আহ, শান্তি শৃঙ্খলার জন্য রক্ষা করার জন্য বাহিনী রয়েছে অনেকগুলো, তাদের হাতে আমরা তুলে দিব, তাদের বিচার হবে, তারা ওরকম হবে। হ্যাঁ, এটা একটা লং প্রসিডিওর, একটু ধৈর্যের সময় ব্যাপার আছে, কিন্তু আমরা একদম একজনকে দু চার থাপ্পড় লাগানো এক জিনিস, একদম মারতে মারতে মেরে ফেলাটা অন্য জিনিস। অনেক করুণ যা যে ঘটনাটা নিয়ে আমরা এটা এমনিতে করুন। আলোচনা করছি, মানে আর এটা না, আপনি জাস্ট ইমাজিন করেন ঘটনাটা শর্টে যেটা, আপনি আপনি গ্রুপ করে একজনকে মারছেন, আচ্ছা আমি ধরে নিচ্ছি সে একজন অপরাধী, ওকে, হুম হুম হুম। আপনি তাকে রেস্ট দিলেন ভাত খাওয়ার জন্য, দেন থেকে আবার মারলেন, এবং ততক্ষণ মানে যতক্ষণ না সেই সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, এই যে প্রসেসটা গেল, আপনি কতটা পাষাণ্ড হইলে মানুষ এই কাজটা করতে পারে, আপনি এটাই তো একজনকে কথা, মারার আগে কতটা ভাত কোল্ড খাইয়ে হার্টেড মারাচ্ছেন। হলে, কতটা মানুষ কোল্ড হার্টেড হলে তাকে, মানে মানে খুব ঠান্ডা মাথায় কিন্তু এটা মারা হয়েছে। আমি মোটেও বলবো না যে এটা উগ্র উত্তেজিত মাথায়। জনতা মেরে দিয়েছে। ঠান্ডা মাথায় তাকে মেরেছে, তারপর তাকে ভাত খাইয়েছে, যা তুই ভাত খা। এটা খুব মজা নিয়ে নিয়ে মারা হয়েছে, তুই ভাত খা, ভাত খাই তোকে মারছি। ঠিক যেমন যে ইস্যুটা নিয়ে কথা হয় সব সময়, যে ভাতের হোটেল, হ্যাঁ হ্যাঁ, সেখানে কি করা হয়েছে, প্রথমে পিটিয়েছে, দেন তারপর ভাত ভাত খেতে দিয়েছে। খাইয়েছে, ও ভিডিও ভাই, করেছে। একটা ভালো উদাহরণ দিয়েছেন। তো এটা কি তার একটা বড় উদাহরণ না, যে একটা ভাতের হোটেলের মতন একটা কাহিনী করলো, যে হ্যাঁ নতুন ভাতের হোটেল এটা, তাকে ভাত খাওয়ালো, তাকে খাইয়ে দেয়, তাকে আবার মার। আর এটা তো খুব একটা মজা, এটা তো খুব একটা ট্রেন্ডি জিনিস, মানুষ খুব বাহবা দিবে, অ্যাজ ইফ মানুষ খুব বাহবা দিবে। খুব বাহবা দিবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা খুব ট্রেন্ডি হতে, যে আমরা খুব যুগের সাথে তাল মেলাতে, যে না আমি জানি না ভাই, আমি এগুলো বলার পর আমাকে হয়তো বা ধরে পিটাতে পারে, হ্যাঁ, না আমাকে আপনাকে আমরা ধরেন পিটানো ধরে। সেটা যেন না হয়, সে নিশ্চিত আমরা সবাই মিলেই করব, কারণ স্বাধীনতা তো আর কি বলবো, মানে একদম শুদ্ধ পাইলে মাগনা না কোনো, এটার বেনিফিশিয়ারি জিনিসটা আমরা হলো সবাই। কি, তানভীর, আমি যেটা বলবো যে বাক স্বাধীনতা আমরা পেয়েছি কিছু সাময়িক সময়ের জন্য পেয়েছিলাম, আমাদের বাক স্বাধীনতাটা আবারও আস্তে আস্তে হরণের হরণ হয়ে দিকে এগিয়ে যাচ্ছে, যাচ্ছে, এক্স্যাক্টলি হরণ হয়ে সেদিকে যাচ্ছে। এগোচ্ছে। আর মজার বিষয় হলো, বৈষম্য ছিল, বৈষম্য আছে, বৈষম্য থাকবে। এই বৈষম্য জিনিসটাকে বোঝার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে সরকার ব্যবস্থাটা কি, সমাজতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, এবং আরেকটা আছে সেটা আমার ঠিক মনে আসছে না, মেবি গণতান্ত্রিক। 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 তো তিন রকম জিনিস। হ্যাঁ, তিন রকম জিনিস। আর তিনটার মধ্যে যখন গণতান্ত্রিক আসে তখন সেখানে বৈষম্য আসবে, বৈষম্য তখন থাকবে না যখন সমাজতান্ত্রিক রাষ্ট্র হবে, এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রে আমরা অভ্যস্ত না, সমাজতান্ত্রিক না। যদি আমাদের একটা গণতান্ত্রিক বলা হয়, আমাদের একটা গণতান্ত্রিক না। আসলে এটা একটা বড় একটা ডিবেটের বিষয়, একটা বড় একটা এক্সপ্লেনেশনের বিষয়। কিন্তু বৈষম্য ছিল, বৈষম্য আছে, বৈষম্য থাকবে, এবং এই জিনিসটাকে মেনে নিয়ে সামনে এগোতে পারলে এগোনো যাবে, না পারলে না। তবে হ্যাঁ, চেষ্টা করতে হবে এই জিনিসটা যতটা পারে আগে, এই ১৬ বছর যে জিনিসটা হয়ে আসছে সেখান থেকে যাতে একটু দূরে সরে এসে একটু স্মার্ট ওয়েতে বৈষম্য হয়। এখনো বৈষম্য হচ্ছে, কিন্তু একটু স্মার্ট একটু ওয়েতে, অর্গানাইজ করে আমরা একটু আসলে কি বলবো, অর্গানাইজ করে। সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেন আমরা অ্যাকশন করে নিই। এখন আমি জাস্ট বৈষম্যটা হচ্ছে বৈষম্য বিরোধী ট্যাগটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি মানে ব্যাপারটা হচ্ছে কি, যেই রক্ষক হয় ভাই, আলটিমেটলি দিন শেষে সে ভক্ষক হয়েই যায়। আর এই ঝামেলাটাই এই মুহূর্তে হচ্ছে। আচ্ছা, আমি এখন আরেকটা ঘটনায় যাচ্ছি। আমি ৩২ জুলাইয়ের কথা বললাম, ১লা আগস্টে। আমি জি। সেদিন একটু ভাইকে মনে করে দিই আসলে দিনটা কি ছিল। রাজশাহীর জিনিস কিন্তু সেদিনে ভাইরাল হয়। আপনার খেয়াল আছে, একটা ভাইকে ৪ হাত পা ধরে অনেকটা চ্যাংদোলা যাকে বলা যায় সেইভাবে থেকে পুলিশ নিয়ে যাচ্ছিল। আমি সেই দিনের কথাই বলছি। সেই দিনে ঘটনাটা ঘটেছিল কি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ব্যতীত এবং কিছু শিক্ষক, কিছু কিছু মেরুদণ্ড যাদের খুবই শক্ত, যাদেরকে আমরা শিক্ষক বলে মর্যাদা দিতে পারি। নিউটন স্যার, তারপর হলো আর অনেক স্যার ছিলেন, সবার নাম আমার ঠিক মনে আসে না এই মুহূর্তে। আমার মাথায় আসছে না, যদি সাধ্যের নামগুলো পরিচয় দিয়ে আমি কথাগুলো বলতে পারতাম, আমার নিজের খুব ভালো লাগতো, বিকজ তাদেরকে আমাদের সামনে আনা উচিত। তো কিছু আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা ছিলেন, কিছু শিক্ষার্থী ছিল যারা রাবির ভেতরে, এবং সাথে ২০ থেকে ২৫ জন বলতে পারে, একটা ছোট্ট একটা টিম ছিল যারা রাজশাহী মহানগরের বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠান থেকে তারা গিয়েছিল। ওই দিন কিন্তু ম্যাক্সিমাম মানুষ যায় নাই, ম্যাক্সিমাম বলতে কি একদমই যায় না, বিকজ আমরা জানি ১৮ই জুলাই একটা ব্লান্ডার হয়ে গেছিল রাজশাহীতে। 19শে জুলাই একটা ব্লান্ডার, সেই ব্লান্ডারের কারণে মানুষজন একটু আন্দোলন থেকে বিমুখী হয়ে পড়েছিল, একটু কি বলে এটাকে ছিন্নমূল হয়ে গিয়েছিল।
স্টিল সেই দিন যেদিন আমি ঘটনা বলছি 1 আগস্টে, সেদিন গুটি কয়েকজন ছাত্রছাত্রী দেওয়াল টপকিয়ে তারা সাহসিকতার পরিচয় রেখেছে অনেক দেন, তারা রাবির যে শিক্ষার্থী আছে তাদেরকে সাহায্যের জন্য যায় এবং সেদিন পুলিশ সেখানে আক্রমণও করে। এবং আমার মনে আছে ভাইয়া, আপনি সেই দিন রাজশাহীর যে প্রশাসনিক ভবনটা আছে রাবির, সেটার সামনে আপনার একটা ভিডিও আমি দেখেছিলাম এক্স্যাক্ট সেই দিনে। তো আপনি অবশ্যই সেখানে সরাসরি উপস্থিত ছিলেন। আমি আসলে সেই দিনের সিনারিওটা আপনার মুখে শুনতে যাচ্ছি, যেহেতু আপনি নিজে সেই দিনের সেখানে সিনারিও উপস্থিত ছিলেন। সেই দিনের সিনারিওটা ছিল এরকম। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে যাই, সেখানে যেয়ে দেখি যে কিছু সংখ্যক ছাত্র সেখানে উপস্থিত। সেখানে কিন্তু আমি রাবির আমার জানা মতে সেদিনকে উনারা সবাই লুকিয়ে ছিলেন এবং পলাতক ছিলেন। আমি যতটুকু জানতে পেরেছিলাম, আমার ইনফরমেশন ভুল হতে পারে, কিন্তু তারা কিন্তু ওখানে কেউ উপস্থিত ছিল না। বহিরাগত ছাত্ররাই মূলত সেখানে গিয়েছিল এবং সেখানে তারা একটা সময় গিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তখন তারা কি করলো, তাদেরকে আমাদের মধ্যে এক বড় ভাই বুদ্ধি দিলেন, তোমরা এদিক দিয়ে দেওয়াল টপকে যেতে পারো। তো তখন তারা কিন্তু দেওয়াল টপকে ওখান দিয়ে ঢুকছে এবং তাদের পিছে পিছে আমিও কিন্তু দেওয়াল টপকে ঢুকেছি এবং ওখান থেকে আমি লাইভ করছি দেওয়াল টপকিয়ে। দেওয়াল টপকিয়ে ঠিক মসজিদের পিছন দিয়ে আমরা ওখান দিয়ে বের হলাম। বের হয়ে ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে একটা সময় সব ছাত্ররা ঠিক বুদ্ধিজীবী চত্বরের ওখানে দাঁড়িয়ে থেকে কথা বলছে। আমি ওদের রেকর্ড নিচ্ছি, ওদের কথাগুলো, ওদের বক্তব্যগুলো শুনছি। ঠিক পিছন দিক থেকে আমি চিল্লানির শব্দ শুনতে পাই। দেখতে পাই যে একজন ছেলেকে টেনে হিঁচড়ে কিছু লম্বা লম্বা পুলিশ নিয়ে চলে যাচ্ছে। মানে তাদের হাইট কিন্তু সবারই সেম এবং এই বাহিনীটাকে আমি দেখেছি। আমি যখন ঢাকাতে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গেছি, তখন এখানে দেখি যে এরকম টাইপের কার্গো প্যান্ট পরে, বুট পরে এরকম লম্বা টাইপের পুলিশগুলো থাকে। মানে এরা কি তারা স্পেশাল সরাসরি ফোর্স? যেহেতু পুলিশ হচ্ছে একটা বেসামরিক একটা বাহিনী, এবং যারা বেসিক্যালি পুলিশকে কিন্তু বলা হয় নাগরিকের গোলাম, ব্যাপারটা অনেকটা এইভাবে উচ্চারণ করা হয়, বিকজ তারা কিন্তু নাগরিকদের সেবায় তাদের মূল দায়িত্ব, একজন পুলিশ কর্মকর্তা নাগরিক যেন তার সঠিক সুবিধাগুলো পায়, নাগরিক অধিকার রক্ষা করা। তো সেই দিক থেকে আপনার কথা শুনে আমি যেটা বুঝছি, তারা কিন্তু সরাসরি সেই পুলিশ বাহিনী না, তারা অন্য কোনো একটা বাহিনীর অন্তর্গত। আমি ঠিক বলতে পারবো না এই জিনিসটা, এই ব্যাপারে আমার আমি শিওর না, আসলে বলাটা ভুল। তবে হ্যাঁ, তারা আমি যে সেখানে স্বাভাবিক সাধারণ পুলিশ যারা পোশাক পরে ছিল, তারা কিন্তু এসে অনেকটা বাধা দেওয়ার চেষ্টা করেছে যে না না তোমরা তোমরা যারা শহরের পুলিশ ছিল, বিভিন্ন শহরের যেগুলো মূল পুলিশগুলো থাকে, এরাও কিন্তু অনেকটা মুখ চেনা থাকে, যারা থানার ওসি বলেন বা বিভিন্ন বড় পর্যায়ে থাকে। ইনাদের কিন্তু বিভিন্ন ইন্টারভিউ নিতে গিয়ে বা বিভিন্ন সময় গিয়ে আমরা তাদের মুখ চেনাটা হয়ে যায়। ওনারা কিন্তু বাধা দিচ্ছে যে এই না ধরো না ধরো না, এক সময় স্যারেরা যে বাধা দিচ্ছে, ওনাদেরকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। ওনাদেরকে যখন চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে টেনে হিঁচড়ে, মানে খুবই অমানবিক ভাবে একদম। একটা সময় আপনারা তো চ্যাংদোলা করে ছবিটা ভাইরাল হয়েছে, কিন্তু ওই ছেলেটাকে কিন্তু যখন দু হাত কেউ ধরেনি, মুখ ছেঁচিয়ে তাকে নিয়ে যাচ্ছে। সে কিন্তু ছ্যাঁচোর কাছে ওভাবে তাকে ছেঁচিয়ে ছেঁচিয়ে নিয়ে যাচ্ছে। আমি ওই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমি ওই জায়গাটাতে ভিডিও লাইভ করছি, দেখাচ্ছি। এখন ওই জায়গাটাতে আমার একটা সময় মনে হচ্ছে যে আমি যে ধরে বাধা দিই, আমি ভাবছি আমি বাধা দিলে তো আমার ফোন ক্যামেরা নিয়ে নিবে, আমি আর দেখাতে পারবো না। এই জায়গাটাতে না নিজের ইমোশনটাকে কন্ট্রোল করাটা সব থেকে কঠিন। যে আপনার ভাইকে আপনার কাছ থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, আবার জিনিসটা হলো যে আপনি কিছু করতে পারছেন না, আবার আপনাকে দেখাতেও হবে আপনার দায়িত্বরত অবস্থায় আপনি কোনো কিছু করতে পারছেন না। তো এই জায়গাটাতে আমার এরকম দেখা, ওখানে এই স্যারগুলো যদি না থাকতো, মামুন স্যার, তারপর নিউটন স্যার যদি না থাকতেন, তাহলে হয়তো আরো একটা বাজে কেওয়াটিক ঘটনা ঘটতো এবং তারা এক সময় তাদেরকে ছাড়িয়ে নিয়ে যে তারা তাদেরকে সুন্দর মতো এখান থেকে সেফ মতো রাজশাহী ইউনিভার্সিটি থেকে বের করলো। তারা রিকোয়েস্ট করলো পুলিশকে, না আপনারা থামেন। এবং ঠিক পুলিশের পোশাক পরিহিত যে পুলিশরা ছিল, তারাও একটা সময় গিয়ে ধাক্কাধাক্কি করে থামিয়েছে, না না থামেন থামেন। ওনারাও কিন্তু ধাক্কাধাক্কি করেছে যে থামেন থামেন থামেন, ওই পুলিশগুলোকে বাধা দিচ্ছে। এবং ওদের হাইট গুলো সবার একই সমান এবং হাইট কিন্তু মানে খুব স্বাভাবিক উচ্চতা তা না, 6 ফুট করে সবাই। ওনাদের অনেকটাই মানে বলা যায়, গায়ের মানে সাথে যেহেতু মানে আর্মিদের সাথে কিছুতে যায়, আর্মিরা কিন্তু লম্বা হ্যাঁ 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 বেসিক্যালি লম্বা হয়, সুঠাম দেহের অধিকারী হয়। একদম সুঠাম দেহ তারা ছিল এবং তাদেরকে কিন্তু মানে বাধা দেওয়াটাও একটা কঠিন ব্যাপার হয়ে যায় এক সময়। বুঝতে পেরেছি। আচ্ছা, যতদূর আমি ভিডিও ফুটেজে যতটুকু দেখেছিলাম এবং পরিচিতদের কাছ থেকে যতটুকু শুনে পেয়েছিলাম, সেখানে আমারও বেশ কিছু বন্ধু বান্ধব ছিল। অনেকে ছবি ভিডিও সামনে প্রকাশেও আসছে, এই তাদের অনেকেই, এবং বলতে গেলে কি 20-25 জনের যে টিমটা ছিল তাদের সাথে আমার যোগাযোগ আগে থেকেই ছিল, কারণ ওই এক্স্যাক্ট সেম দিনে আমার কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু যেটা আপনাকে আমি বললাম, আমি তার আগেই আমি রাবের মূল ফটকে আটকায় পড়ে গেছিলাম। সেখানে আমি 1 ঘন্টার মতো আমরা সেখানে জিম নিয়েছিলাম পুলিশের কাছে। সে অনেক একটা কি বলবো বিদঘুটে একটা এক্সপিরিয়েন্স এবং খুবই ভয়াবহ। সেদিন হয়তো এক মহান আল্লাহ আমাদের সাহায্য করেছিলেন বলে সেদিন আমরা কোনোভাবে আটক হই নাই বা কোনো বড় কোনো বিপদ আমাদের হয় নাই।
তো সেদিন আমি যত ভিডিও ফুটেজ দেখে মনে হচ্ছিল 2 থেকে 3 জন আটক হয়েছিল। আদৌ কি পুলিশ আটক করে নিয়ে গিয়েছিল নাকি সেখানে শিক্ষকদের যে বাধাটা না, ছিল সে বাধার সেখানে কারণে? আমাদের চোখের সামনে আমরা যেটা দেখতে পাই, আমি যেটা দেখতে পাই যে কাউকে আটক করে নিয়ে যাওয়া হয়নি। তবে ওখানে কয়েকজন শিক্ষার্থী ছিল যারা বলছিল যে আমাদের এক ভাইকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এখন তার কথাটা আমি তারপরে কোনো কনফার্মেশন পাইনি। তবে পুলিশের কাছ থেকে পরবর্তীতে যখন জিজ্ঞেস করি তখন না, ওরকম কাউকে আটক করা হয়নি। আটক ওখানে কাউকে করা হয়নি। তবে আরেকটা জিনিস আমি বলতে চাই, মনে পড়লো যে জিনিসটা, ওখানে আমি 2 জন মেয়েকে দেখেছিলাম। পরবর্তীতেও তাদেরকে অনেকবারই দেখেছি, কিন্তু তার সাথে কখনো আমার কথা বলার সুযোগ হয়নি। কিন্তু এই 2 জন মেয়ে বেশ সংগ্রামী এবং তাদেরকে দেখে আমি খুবই অবাক হয়েছিলাম যে আমরা ছেলেদেরকে দেখি যে মারামারি ফাটাফাটি হাতাহাতি করে বেড়ায়, তারা ধাক্কাধাক্কি করছে, তারা সাহস দিয়ে যাচ্ছে। এই মেয়েগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে সাহসী ছিল এবং বলা যায় যে তাদের দেখে কি বুকের মনে হচ্ছিল পাটা আছে বটে। বিশ্ববিদ্যালয়ের মেয়ে বা নাকি কলেজ আহ পড়ুয়া কিছু? এটা বলা মুশকিল, তারা বিশ্ববিদ্যালয় নাকি কলেজ পড়ুয়া বলা মুশকিল। তবে আমার মনে হয় না যে বিশ্ববিদ্যালয় পড়লেও তারা ফার্স্ট ইয়ারের খুব বেশি বড় হবে, খুবই ছোট মানুষ। বললাম না আমার কিছু ফ্রেন্ডস ছিল, তো আমারও কিছু বাঘিনী আছে আমার পরিচিত। হ্যাঁ, আমার আমার কাছে হয়তো বা তাদের ফুটেজ আছে বা ছবি আছে, কিন্তু আমি তাদেরকে, আমি লাস্ট একজনের সাথে দেখাও হয়েছে কিন্তু তার সাথে কথা বলার কখনো সুযোগ হয়নি। তবে আমার তাদের সাথে কথা বলার খুবই ইচ্ছা এবং তাদের কোনো ইন্টারভিউ নেওয়া বা তাদের তাদের জায়গাটা কি জায়গা থেকে তারা আন্দোলনটা করেছে আমার কেমন, কেন জানি তার না কাছে মনে জানার খুবই হচ্ছে ইচ্ছা। আমি একজনের সাথে আপনার কথা বলে দিতে পারি, বাট সেটা আমি যতক্ষণ অবশ্যই, শুনি অবশ্যই। না, আমরা হয়তো এই সময় সুযোগ হলে পডকাস্ট আমরা অবশ্যই শেষ কথা করার বলবো। পরে শেষ করার পরে আপনার সাথে এই আলোচনা করবো এবং আমরা তাকে নিয়ে আরেকটা আলোচনা করতেই পারি। আপনিও নিজের অবশ্যই। আলোচনাগুলো করলেন, হয়তো আমি কিছু জানতে পেলাম তার কাছ থেকে। হুম, তো হুম, এখন আমি আরেকটা প্রশ্নে আসি, অবশ্যই। যেটা যে প্রশ্নটার মানে সুযোগ আপনি করে দিয়েছেন। আপনিও দেওয়াল টপকে কিন্তু ভেতরে গিয়েছিলেন এবং হুম, কিন্তু হুম, আপনি প্রেস পরিচয় ঘুরছিলেন, কিন্তু আপনার কিন্তু সেই মুহূর্তে পরিচয় ছিল এজ প্রেস কর্মচারী। আপনার কাছে হুম, হুম, আপনার ইকুইপমেন্ট সব কথা ছিল, আপনার আইডি কার্ডও ঝুলানো ছিল। হুম, তো হুম, পুরো আন্দোলনের সময় কি এই প্রেসদের কিন্তু আসলে একটা বাড়তি কিছুটা সুবিধা থাকে, কেমন আমি বোঝাই। মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি আছে যেটা ঢাকার সাভারের আশেপাশে, ড্যাফোডিলের আশেপাশেই। সেখানে হুম, একটা হুম, অলিম্পিয়াড হয়েছিল যেটা ছিল আপনার এই জার্নালিজম বেসড অলিম্পিয়াড। তো সেইখানের মূল পর্বে আমার মানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং সেখানে আমি যাই। সেখানে এটিএন বাংলার একজন সিনিয়র সাংবাদিক ছিলেন, তিনি সেখানে আমাদেরকে বেসিক্যালি মানে জার্নালিজমের কিছু সুবিধার কথা বলছিলেন। সেই আলোচনা করার সময় তিনি বলেন যে জার্নালিস্টদের কিন্তু একটা সুবিধা থাকে, আন্দোলনের সময় কিন্তু যে কোনো আন্দোলন বিপ্লব বা যেই ঝামেলাটাই হোক, অনেক সময় অনেক সাংবাদিক আহত হয়, বাট দেখবেন একজন পুলিশ কর্মচারী আহত হইলো বা একজন জেনারেল পাবলিক আহত নিহত হইলো, সেই সাপেক্ষে কিন্তু সাংবাদিকদের রেশিওটা খুবই কম, খুবই কম ক্ষেত্রে তারা আহত বা আহতের পর্যায়ে পর্যন্ত যায়। এর কারণ তিনি যেটা বলেছিলেন, সাংবাদিকরা কিন্তু থেকে পুলিশের দিকে। ব্যাপারটা হয় কি, পুলিশের কাছে আর্ম থাকে, তারা শিল্ডের মধ্যে অনেক কিছু নিয়ে থাকে। সো বেসিক্যালি যখন আপনি যদি পুলিশকে হামলা করতে যান, তো তাদের কাছে নিজেকে বাঁচানোর অনেক কিছু থাকে, আর সাংবাদিকরা সেই দলেই থাকে। আর যদি জিনিসটা, এটা আমি স্যারের কথায় মানে এটিএন বাংলা যিনি সিনিয়র সাংবাদিক তার কথা অনুযায়ী বলছি, এবং যখন মানে ব্যাপারটা খারাপ হয়ে যায়, লাইক ধস্তাধস্তি শুরু হয়ে গেছে, তখন সাংবাদিকরা মধ্যস্থানে থাকে, তারা জাস্ট ফুটেজ নেয় এবং এপার থেকে পুলিশ মনে করে সাধারণ মানুষকে বা মানুষকে মারছে, সাধারণ মানুষ পুলিশের গায়ে হাত তুলছে, কিন্তু মাঝখান থেকে সাংবাদিকরা নিজেদের মতো ফুটেজ নেয়, তাদেরকে কেউ সেইভাবে ইউজুয়ালি সেইভাবে কোনো আঘাত বা কিছু করতে যায় না। তো এই জায়গা থেকে আপনার কাছে আমার প্রশ্ন হয়, আন্দোলন চলাকালীন আপনি যেখানে প্রেসের পরিচয়ে গিয়েছেন, সেখানে কি বাড়তি হুম। কোনো সুবিধা পেয়েছিলেন কিনা? ফর এক্সাম্পল, আপনি পুলিশের কাছে যাচ্ছেন, আমি যদি যাই, আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে, আমাকে কিন্তু পুলিশ ধরবে এবং জিজ্ঞাসাবাদ করেছে, সবার সাথে এই ঘটনাটা ঘটেছে। আপনি যদি প্রেস হুম। পরিচয় আপনি পুলিশের সামনে যান অথবা যে ক্যাডারগুলো আছে তাদের সামনে যান, সেখানে কি আপনি বাড়তি কোনো সুবিধা পেয়েছেন? লাইক একজন শিক্ষার্থী হিসেবে আপনি যে মানে ধকলগুলো চাইতে হতো, লাইক আপনার ফোন চেক করা, আপনাকে জেরা করা বিভিন্ন কিছু নেই, বাট একজন প্রেস কর্মী হিসেবে এগুলো আপনাকে সম্মুখীন করা লেগেছে কিনা, মানে কোনো বাড়তি সুবিধা অসুবিধা আহ, কিছু আছে কিনা? এখানে দুটা বিষয় আছে, হ্যাঁ। এখন ধরেন যারা দেখবেন যে একদম প্রফেশনাল সাংবাদিকতা করছে, ওনারা কিন্তু একটা বয়স পূর্ণ তাদের চেহারাতে কিন্তু একটা ছাপ চলে আসে যে হ্যাঁ, যে ওনারা সাংবাদিক বা ওনারা প্রফেশনাল। হুম হুম মানে যাদের বয়স, একটা মধ্যবয়স্ক মানুষই কিন্তু এরকম একটা যে কোনো পেশার সাথে নিযুক্ত থাকে। আমি কিন্তু এখন একজন রানিং স্টুডেন্ট, হুম হুম। সো আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আমি একজন কম বয়সী তরুণ। তো যেটা যেটা আমরা এটা একটা পরিচয় সমস্যার দিয়েছি কারণ তরুণ ছিল। সাংবাদিক। হ্যাঁ, তো জিনিসটা হলো এটা যে ধরেন আমি যখন আমি কিন্তু একটা সময় ব্যাগ নিয়ে যেতাম না, একটা সময় ভেস্ট পরে যেতাম। ভেস্ট পরে যাওয়ার মূল কারণটাই হলো এটা যে আমি ব্যাগ নিয়ে গেলে আমাকে দেখে মনে হয় যে প্রথমে দূর থেকে টার্গেট করছে একটা স্টুডেন্ট, একে আগে ধর। পয়েন্ট। আমি ভয়ে ব্যাগ নিয়ে যেতাম না, যে ব্যাগ নিয়ে গেলে আমাকে হ্যারাসমেন্টের শিকার হতে হবে। যার কারণে আমি ভেস্ট পরে যেতাম, আমার যা ইকুইপমেন্টস থাকতো ভেস্টে সব অনেকগুলো পকেট ছিল, চেম্বার ছিল, সেখানে আমি ঢুকায় রাখতাম।
তো জিনিসটা হলো যে সাংবাদিক হিসাবে কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস পেয়েছি কিনা? না। সাংবাদিকরা হলো এমন একটা পর্যায়ে থাকে, সাংবাদিকতা এমন একটা জিনিস যারা সবসময় চাপে থাকে যে প্রেস। প্রেস মানে কি আমরা চাপ দেওয়া বুঝি না প্রেস করা। হ্যাঁ, তো এরা এক্স্যাক্টলি। সবসময় প্রেশারেই থাকে। আপনি সাংবাদিকরা এমন একটা জিনিস যেখানে একটা সময় এরকমও হয়েছে যে ছাত্ররাও গালি দিচ্ছে, আবার অন্য দলের লোকজনও গালি দিচ্ছে। নিরপেক্ষ থাকার ব্যাপারে যে ব্যাপারটা বলা যায়, নিরপেক্ষ যখন নিরপেক্ষ আপনাকে নিউজ থাকার যে করতে হয়েছে। ব্যাপারটা, এক্সট্রা সুবিধা কোনো কিছু না। বরঞ্চ এখন একটা জিনিস কি যে আপনি আপনি যেরকম বললেন যে একজন পুলিশ অফিসারের যদি আমি এখন তখন যদি ইন্টারভিউ নিতে যেতাম বা কোনো কিছু নিতে যেতাম, আমরা কিন্তু ইন্টারভিউ নিতে যাওয়ার সময়ও কিন্তু এমন না যে আমি ইন্টারভিউ গেলাম, আমি বললাম আমি সাংবাদিক, বাস আমার কাছে এসে সে ও হ্যাঁ, হ্যাঁ, প্লিজ, প্লিজ বলেন কি বলবেন? এরকম কোনো কিছুই না। আমরা যখন যাই তখন সেও খুব একটা ভাব নিল যে আচ্ছা না আমি তো এখন ব্যস্ত আছি, হ্যান আছি, ত্যান আছি, এরকম ভাই অনেক সময় হয়। অনেক সময় নিজের কাছে লাগে যে আরে ভাই আমি তো ওর ভালো ইন্টারভিউ নিতে আসছিলাম। কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় সে কিন্তু খুব হাসি মুখে দেয়, হ্যান ত্যান। আমরা টিভিতে যে ফুটেজগুলো দেখি বা বিভিন্ন জায়গাতে যে ফুটেজগুলো দেখি, দেখে তো মনে হয় যে আরে খুব ইজি একটা মানুষের ইন্টারভিউ নেওয়া, একটা মানুষের সাথে কথা বলা, একটা মানুষকে ইন্টারভিউর জন্য রাজি করানো। কিন্তু এটা ভাই সবথেকে বেশি কঠিন একটা মানুষকে বোঝানো যে না ভাই আমি আপনার কোনো ক্ষতি করছি না। আপনার একটা ভালো ইন্টারভিউ নিতে আসছি। আপনি একটু বলেন আপনার সমস্যার কথাগুলো বলেন, আপনার এই কথাগুলো বলেন। আবার এই সাংবাদিক হিসাবেই ধরেন আবার মারও খাবেন আপনি। আপনি যদি ধরেন আ আমি একটা সময় গিয়ে কিন্তু আমি 0 পয়েন্টের দিকে মানে যেগুলো হলো পলিটিক্যাল আ কভারেজ দেওয়ার প্রয়োজন হতো। সেগুলো জায়গাতে আমি খুব কম যাওয়ার চেষ্টা করতাম। কারণ বলা যায় না। আমাকে যদি ওখানে একটা ধাক্কা মেরে দেয়, আমাকে যদি এখন একটা পিটুনি দেওয়া হয়, আমার ওখানে কোনো কিছু বলার নাই। এক্স্যাক্টলি। আমি কিছুই করতে কিছু পারব করতে না। পারবে না। আবার আমাকে যদি আমি ছাত্র, তো আমাকে যদি ওখানে ছাত্রদের মধ্যেও যদি একজন একটা একবার পিটানো শুরু করে, আমি সেখানেও কিছু বলতে পারব না। আমার ওখানে কিছু বলার নাই। কারণ আমি একজন সাংবাদিক। আমি এমন একটা জায়গাতে ছিলাম যে আমাকে যদি পিটানো হয়, ছাত্র বলেও পিটাতে পারবে। আমি যদি পিটানো হয়, সাংবাদিক বলেও পিটাতে পারবে। মানে আমি ভাই বলতে ২ দিক গেলে দিয়ে আমি চাপে ছিলাম। সেই সাপেক্ষে দেখলে অসুবিধাটাই বেশি, সুবিধার চেয়ে। অসুবিধাটা বেশি এবং প্রত্যেকটা পেশাতেই যদি আপনি খেয়াল করেন যে অসুবিধাটা অনেক বেশি। হ্যাঁ, আমি এখন হুমড়ি-ধুমড়ি করে বলতে পারি যে না, না, না। আমি হুমড়ি-ধুমড়ি করে অনেক জায়গাতে যে পার্ট নিয়ে এই করতে পারি, ওই করতে পারি। কিন্তু আসলে এটা হয় না। মনে হয় যে আচ্ছা অনেক ফ্যাসিলিটিস পাই, অনেক কিছু। কিন্তু সব জায়গাতে কিছু প্রতিবন্ধকতা থাকেই। কিছু সমস্যা থাকে, কিছু বাউন্ডারিজ থাকেই। ওকে, বুঝতে পেরেছি। এই যে এটা আমার জানানো আসলে দরকার ছিল। এটা আমার আসলে একটা প্রশ্ন ছিল যে আসলে আপনাদেরকে কি কি ফেস করা লাগে বা না লাগে। আচ্ছা, এখানে আমি আমি অনেক আবার ইনসাল্টিং সিচুয়েশন ফেস করতে হয় ভাই। যেটা আমি ধরেন বুঝতে খুব পারছি। স্বাভাবিক জীবনে কখনো করিনি। এটা সবচেয়ে সিরিয়াস নোট, মনে করেন যে দুই দিকে মার খাওয়াটা, পুলিশও পিটাচ্ছে। দুদিকে মার খাওয়াটা আচ্ছা আমি আরেকটা জিনিস বলি। মনে আছে ভদ্রাতে একদিন ভদ্রা থেকে ঠিক রেলগেট পর্যন্ত একটা বড় বিশাল র্যালি গেল। আবার ভদ্রা দিয়ে আসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভদ্রা থেকে টানাটানি। এইটা ছিল আমার তো মনে আছে, তাই আপনার এই 3 তারিখের ঘটনা। হ্যাঁ ৩ তারিখে। তো আমি না ভদ্রাতে ঠিক রেল ২ ডিভাইডারের মাঝখানে দাঁড়িয়ে আছি উপরে উঠে। এবং সবার ফুটেজ নিয়ে সবাইকে দেখাচ্ছি। একটা সময় আ একটা লোকজন মানে কিছু আ লো সংখ্যক একটা দল এসে বলে যে, এই পদ্মা সাংবাদিক ভুয়া, ভুয়া হ্যান-ত্যান এরা, এই পদ্মা টাইমস ভুয়া হ্যান-ত্যান।" তখন আরেক দল এসে বলে, "আরে না, না রেডিও পদ্মা এটা তো ভালো, এটা তো সত্যিটা দেখায়, সত্যিটা দেখায়।" ভাই ওই টাইমে একটা সময় আমার মাথায় এরকম টেনশন হচ্ছে না। স্যারে ভুয়া, ভুয়া বলা শুরু করছে, মার না শুরু করে দেয়। এই টেনশনে কিন্তু আসলে স্বাভাবিক। মানে এটা ঘটেছিল ওইদিকের ঘটনায়। আপনার হু, হু, ভদ্রতে যাওয়ার সময় কোনো একটা, উনি মানে ছাত্র বলবো না, একটু সিনিয়রই হবেন, হয়তো ৩০ হু, হু। ৩৫-৩৬ এরকম একটা বয়স। উনি কোনো কারণবশত টিনের চালে উঠেছিলেন। ওনাকে আমি হুম, মানে আমার সামনে বেশ কিছু সামনে ছিল, কোনো কারণে উনি টিনের চালে উঠেছে, আমি জানি না কেন। একটু পরে হুম। ঘুরে দেখছি নিচ তারা উৎসুক যে জনতারা আছে বা ছাত্ররা আছে, তারা হুমকি দমকি শুরু করেছে। ও একজন হুমকি দেওয়া শুরু করলো, মানে ঝাড়ি দেওয়া শুরু করলো, চারপাশ থেকে সব ছাত্র, তারা কনটেক্সট জানে না, তারা জানে না কী হয়েছে, তারা জাস্ট আবেগে পড়ে একরকম জাস্ট চলে গেল। তারা একসাথে ঝাড়ি মারা শুরু করেছে। মানে আমি যদি লোকটা ভুলেও কোনো কিছু করতো, ও ও উনি লেজিট মানে একদম মার খেয়ে যেত। তো মানুষজন না, যেটা আপনি বলে, যখন আপনাকে হঠাৎ করে কেউ ভুয়া ভুয়া বলা শুরু করে দিবে, বাকি 10 জন কিন্তু জাস্ট ম্যানুপুলেট হয়ে যাবে যে ও সে তো ভুয়া, ওকে একদম ওই কি বলে পিটুনি লাগাও। জিনিসটা হলো কি যে ধরেন একটা ছাগল ম্যাঁ বলে উঠলো, বাকি সব ছাগলগুলো ম্যাঁ, 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 ম্যাঁ করে চিল্লানো পয়েন্ট শুরু পয়েন্ট করলো। এটা একদম ঠিক পুরো জিনিসটা একসাথে। ওরকম যে জানেও না যে ওখানে ইস্যুটা কি। আন্দোলনে এরকম অনেক ঝামেলা হয়েছে ভাই আমার নিজের চোখে দেখা। যেহেতু আমি প্রত্যেকটা সময় ছিলাম, সবগুলো সামনেই ছিলাম। যার কারণে কিন্তু জিনিসটা আমার নিজের চোখে দেখা যে আ ওই ঝামেলা চলছে।
কোনো কিছু হচ্ছে, একজন এসে একটা চড় মারলো বা একজন এসে একটা জিনিস ভাঙলো, পরের জন্য ভাঙছে, তারপরের জন্য ভাঙছে। কিন্তু কেন ভাঙছে সে কোনো কিছু কিন্তু জানে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি আবার পরবর্তী প্রশ্ন আছি। আমরা প্রায় শেষ অবশ্যই। দিকে আসছি, অনেক কথা বললাম, স্টিল আমার আরো কিছু কিছু প্রশ্ন আছে আসলে ভাই। আমার কাছে অনেক প্রশ্ন লেজিট আপনার জন্য, তবে অনেক বেশি লং আমরা হ্যাঁ, করবো না। আমি আর দুটো সিচুয়েশন আপনাকে দেবো। একটা হচ্ছে যেই সময় আমাদের নেট চলে না, 5 দিন 7 দিন 10 দিন নেট আসে না, হুম, সেই হুম, হুম। সময় আপনি দিনগুলো কিভাবে কাটাচ্ছিলেন এবং আপনার মাথায় কি কি ঘুরছিল? আমরা খুব সংক্ষেপে ভাইয়ের কাছ থেকে জিনিসটা শুনবো। সেই সময় ধরেন ইন্টারনেট ছিল না। কিন্তু তার মানে এই না যে আমরা ফিল্ডে ছিলাম না বা আমরা বাইরে যাইনি। তো ইন্টারনেট ছিল না কিন্তু আমি কিন্তু ঠিকই ফিল্ডে আ ঘুরেছি এবং কোথায় কি হচ্ছে দেখছি। এরকম অনেক কিছু দেখেছি যেটা ধরেন বলার মতো না। অনেক মানুষজনকে ধরে মারধর করছে। সবাইকে প্রশ্ন করা হচ্ছে, "কেন? তুমি বের হয়েছো কেন? তোমার এখানে কি? ওখানে কি? হ্যান কি, ত্যান কি?" কারফিউর মতো একটা অবস্থা, থমথমে অবস্থা। তাও আমরা বাইরে বের হচ্ছি, যাচ্ছি। ইন্টারনেট ছাড়া অনেক কিছু আমি নোট ডাউন করে রেখেছি যে আমি এটা বলব, ওটা বলব। ইন্টারনেট ফিরে আসার পর অনেক খুশি হলাম এবং আমি কিন্তু ফোনে একটার পর একটা খবর পাচ্ছি। আ এই জায়গাটাতে আসার পর থেকে কি হয়েছে যে মানুষের কিন্তু একটা আস্থা ভরসার একটা জায়গা পেয়েছি। যে এটা সবাই অনেক খুব বড় একটা ভরসা পাওয়া করছে কিন্তু এবং ভাই, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ, অনেক বড় একটা পাওয়া। সবাই আমাকে ফোন দিয়ে খোঁজ নিচ্ছে যে, "আচ্ছা আজকের আপডেট কি? শহরের আজকের আপডেট কি?" কয়েকজনকে দিতে পারছি, কয়েকজনকে দিতে পারছি না। বিভিন্ন জায়গাতে যাচ্ছি, বিভিন্ন পয়েন্টে যে সিচুয়েশন দেখছি, সবার সাথে কথা বলছি। তো ইন্টারনেট থাকা না থাকা অবস্থাতেও কিন্তু আমি বাইরে ঘুরে বেরিয়েছি। যে বাসায় বসেছিলাম এমনটা না। সব জায়গাতে গেছি। হয়তোবা তখনকার জিনিসগুলো আমরা দেখাতে পারিনি। হয়তোবা অনেকে মনে করতে পারে যে তখন আমরা ছিলাম না। কিন্তু সবাই তখন ফিল্ডে। সবাইকে তখন কিন্তু কোনো না কোনোভাবে ফুটেজ কালেক্ট করছে যে, ঠিক আছে, আজকে না দিতে পারি, পরবর্তীতে আমরা দেখাতে পারবো যে কি হয়েছিল। সত্যটা যাতে না লুকায় বা কোনো কিছু না। ওই সময়টা তো একটা ঝামেলাতে পড়েছিলাম এরকম যে, আ যেহেতু আমি অনলাইন সাংবাদিকতা, যেহেতু আমাদের কোনো ব্রডকাস্ট নাই। তখন কি যেত, হ্যাঁ, তুমি তো তোমাদের তো অনলাইন পেজ, তো এখন কিভাবে দিবা? তো ভাগ্য ভালো রেডিও ছিল। বললাম যে, হ্যাঁ, রেডিওর মাধ্যমে আমরা ভয়েস দিতে পারবো, এই করতে পারবো, ওই করতে পারবো। এই এক্সকিউজ এর বাইরে ছিলাম। কিন্তু পুলিশের মুখামুখি কিন্তু তখন আমি হয়েছি। যে পুলিশ আমাকে প্রশ্ন করছে যে, "আপনি কেন বাইরে? আপনি তো এরকম, আপনাদের তো নিউজ তো যাই হলো সেটা লাইভের মাধ্যমে যায়। আপনারা তো ফুটেজ ইন্টারনেট তার নেই, এখন উপরে তো কিভাবে নিউজ দেবেন?" কারফিউ ছিল, মরার উপর খাড়ার ঘা। হ্যাঁ, কারফিউ ছিল। তো হ্যাঁ, এই জায়গায় একটা সাংবাদিক হিসেবে সুবিধা পেয়েছি যে আমি তখন বের হতে পারতাম। কার্ড দেখালে হয়তোবা কিছু জায়গা থেকে ছাড় পেয়েছি। আবার অনেক জায়গায় কার্ড দেখিয়েও কিন্তু কাজ হয়নি। তুমি বের হয়েছে কেন, এটাই তোমার দোষ, সেটা বের নিজেই হয়েছো বলো। কেন? তুমি কম বয়সী ছেলে, তুমি একটা ছাত্র, তুমি বের হয়েছো কেন? মানে এমন একটা সিচুয়েশন ছিল, ছাত্র পরিচয় দেওয়াটা ভয়ানক ছিল। প্লাস হ্যাঁ, ছাত্র ঢাকার যে মানেই ওই জিনিসটা ঘটছিল, দেশদ্রোহী। ঢাকাতে যে জিনিসটা ঘটছিল, রাজশাহী তো কিছু কিছু জায়গায় হয়তো করে, পুরো রাজশাহীতে, আসলে পুরো রাজশাহীতে খুব বেশি বাজে পরিস্থিতি তৈরি হয়েছিল একমাত্র 5 আগস্ট সকালবেলায়। তাছাড়া ওভারঅল রাজশাহীতে জাস্ট মানে খুবই ব্রড আকারে ঝামেলা, বলবো অন্য জায়গার চেয়ে কমই হয়েছিল। স্টিল কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন হবে এই ভয় আমার মতে সবাই ছিল যে কখন পুলিশ চলে আসবে আমার এলাকায়, আমাকে তুলে নিয়ে চলে যায়। এই ভয় আমার আমার মনে হয় এই ভয়টাতে সবাই ছিল। সবার ছিল ভাই, সবার ছিল। আমি আমার তো ভয় এরকম ছিল যে আমাকে তো আমার পোস্টের কারণে চাপ দেওয়া হবে। পাশাপাশি আমার প্রতিষ্ঠানটাকেও হয়তো চাপের মুখে রাখা হবে। তাদের সাথে মিসবিহেভ করা হবে। তো এর একটা খারাপ লাগা জায়গা ছিল, এটা একটা ভয়ের জায়গা ছিল। আমার জন্য আমার প্রতিষ্ঠানটারও সমস্যা হবে। আমি হয়তোবা এমন কিছু নিউজ করে দিচ্ছি যেটা সরকার পছন্দ করছে না, যেটা প্রশাসন পছন্দ করছে না। আসলে মূল সমস্যা তো হয়তো যদি ভুল করেও এই সরকার যদি ক্ষমতায় থেকে যেত, তাহলে ভাই না না আপনি এখানে থাকতেন, না আমি এখানে থাকতাম, না আজকে পডকাস্টটা হতো। এবারটা আমার চূড়ান্ত একটা প্রশ্ন, হুম। সেই প্রশ্নটার উত্তর আমি জানি, এটার উত্তর আপনি দিতে পারবেন না, কারণ কারণ এটা আপনার কাছ থেকে যে প্রশ্নটা আমি এই মুহূর্তে রাখবো, স্বাধীনতার অনুভূতিটা কেমন যখন আপনি শুনলেন 5 আগস্টে আপনার যে এত স্ট্রাগল, আপনার এত ডেডিকেশন, আপনার এত মানে ভয়কে জয় করাটা এত রিস্কের মধ্যে থেকেও কাজ করার পরে আপনার যে চূড়ান্ত বিজয়, যে চূড়ান্ত আকাঙ্ক্ষা যেটা পূরণ হইল, সেই অনুভূতিটাকে আপনি কিভাবে প্রকাশ করবেন? অনুভূতিটাকে কিভাবে প্রকাশ করব? এখানে ৩ টা অনুভূতি আমার হয়েছে। হ্যাঁ? ১ম এ আমার বিশ্বাস হচ্ছে না। হয়ে গেল এরকম? এটাও কি সম্ভব? আস আস সত্যি? আস হ্যাঁ, তো এই জিনিসটাতে কিন্তু আসলে মানে অ মেক্সিমাম এরই কিন্তু এরকম হয়েছে। আরে এরকম কি হয়? এরকম কি সম্ভব? দেশ ছেড়ে পালায় যায়? মানে এটা তো ঠিক আমি আ একটা জিনিস বলতে হয় যে জাতি মানে যে একটা জেনারেশনকে আপনি আজীবন বিপ্লব বিজয়ের গল্প শুনিয়ে বড় করেছেন, মুক্তিযুদ্ধের গল্প শুনিয়ে বড় করেছেন। প্রত্যেকটা তাদের পাঠ্যপুস্তকে বিজয়ের গল্প, মুক্তিযুদ্ধের গল্প, আমাদের
এর শেখ মুজিবুর রহমান আমাদের অমুক তমুক ওই এই করেছে ওই করেছে সংগ্রাম করেছে হ্যান করে ত্যান করে সে জেনারেশন অবশ্যই এই জিনিসটা নিয়ে আসবে। তার কাছ থেকে আপনি আর কি এক্সপেক্ট করতে পারেন? তারা সংগ্রামী হবেই হবে। সত্যি যারা বলতে ছোট থেকে এই দিক সংগ্রাম থেকে করে কিন্তু আসছে। আমাদের উচিত তাদেরকে ক্রেডিট দেওয়া, হ্যাঁ, আমাদেরকে অবশ্যই ক্রেডিট সংগ্রামী তো কর। এটা ওই যে বলে না নিজের পায়ে নিজের কুড়াল মারা, ঠিক জিনিসটা এরকম। একটা সংগ্রামী জাতি তুমি তৈরি করেছো। তারা আসলে বুঝে না যে আমরা জিনিসটাকে একটু বেশি সিরিয়াস নিয়ে নেব। যাই হোক, এটা তাদেরও জিনিসটা ব্যাড হলো লাগ ঠিক বলে যায়। বন্দুকের মতো। বন্দুকের নল যতক্ষণ না আপনার দিকে ঘুরছে ততক্ষণ সেটা আপনার জন্য খুবই ভালো। যখনই আপনার বন্দুকের নলটা আপনার দিকে ঘুরে গেল, তখনই কিন্তু জিনিসটা খুবই বিপজ্জনক। খুবই ক্ষতিকর, ক্ষয়ক্ষতিকর টাইপের। আচ্ছা ভাইয়া, তো তার মধ্যে আরেকটা জিনিস বিজয়ের পরে আ জিনিসটা হলো যে এটা হয়ে গেল আল্লাহ! এটা কিভাবে সম্ভব? আরে খুব খুশি। মানে খুশিটা কি খুব একটা মিশ্র অনুভূতি। কনফিউজিং। বিজয়ের পর সন্ধ্যার সময় যে জিনিসটা হলো, খুব খারাপ লাগা শুরু করল। যে এটা তো কাম্য না, ছিল না। এটা তো কাম্য ছিল না। এটা তো আমি করতে চাইনি। আমি যেমন বিজয়ের পর আলবর্টিতে অনেকে এসে অনেক কিছু ভাঙচুর করা শুরু করে। আমাদের এখানে স্বপ্ন আছে, আমাদের এখানে গ্রামীণফোন সেন্টার আছে, গ্রামীণফোনের একটা হেড অফিস আছে। তারপর অনেক কিছু সবকিছু ভাঙচুর শুরু করে। আমি আলবর্টিটা কোন রকম ভাবে থামাই সবাইকে। যে, "না এটা ভেঙো না, এটা ভেঙো না, ওটা করো না।" একটা সময় একজন শাবল নিয়ে এসে আমাকে মেরেই দিবে এরকম অবস্থা। বলে, "আপনার বিল্ডিং?" আমি বলি, "হ্যাঁ, আমার বাসা।" "তুমি ভাঙবা কেন?" একটা শোরুম লুট করতে আসে। স্বপ্নর যে ইয়াটা আছে সেটা লুট করতে আসে। আমি সবাইকে বাধা দিই। কোন রকমভাবে এই জায়গায় থামিয়ে দিই। কিন্তু পরবর্তীতে শুনতে পাই যে ঠিক পিয়ন স্কুল থেকে শুরু করে ঠিক ওই জায়গা পর্যন্ত যা জিনিস আছে সবকিছু ভেঙে চুরে লুটপাট লুটতারাজ করে চলে গেছে। এটা একদমই না। আমি দেখতে পেয়েছি ক্যালিস্টোর ওখানে গিয়েছে। ওখানে যেয়ে দেখতে পাচ্ছি যে সবকিছু ভাঙছে। ক্যালিস্টোর যে বড় ভাইরা আছে ওরা সবাই আমার পরিচিত। আমি না ওখানে যেয়ে একদম নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছি। একটা সময় ওদের চাপাতি দিয়েই ওদেরকে ভয় দেখিয়ে ওদের জিনিসপত্র লুট করে নিয়ে চলে গেল। ওরা কিছু বলতে পারল না, আমি ওখানে কিছু বলতে পারলাম না। এক তো আমার পায়ে লাগা। দ্বিতীয়ত ওখানে আমি কি বলব? কাকে বলব? কোন প্রশাসন নাই, কিছু নাই। পুরাই থগ। মানে পুরাই কিছু করার নাই। এটা একটা গেল। এটা একটা অনুভূতি ছিল খুব খারাপ লাগা। ওই জায়গাটা থেকেই কিন্তু আমাদের ওই যে উদ্ধার, সবকিছু সংস্কার করা, সবকিছু রক্ষা করা ইয়াটা শুরু হলো। তো এক্সাক্টলি। আরেকটা জিনিস সেটা হলো লাস্ট যে অনুভূতিটা, এরপর আমরা কি করব? আচ্ছা বিজয় তো শেষ, আন্দোলন তো শেষ। রোজ তো আমার একটা রুটিন হয়ে গেছে সকালবেলা উঠো আন্দোলনে যাও, ওটা কাভার করো, আন্দোলনের সবাইকে সাপোর্ট করো, আ বি আ বি একটা ইয়া করো, মব করো, চলে আসো। এখন কি করব? পরে কিছুটা জিনিসটা হলো বেকার যে লাগছিল। এখন হ্যাঁ, কিছু বেকার। তারপর কিছু না কিছু ঘন্টা। কিছু ঘন্টা তা এক্সাক্টলি। তারপর তো আমাদের আরেকটা দায়িত্ব চলে আসলো শহর রক্ষা করতে হবে। সং শহর শহর পাহারা দিতে হবে, সংস্কার। নগর ভবন পাহারা দিতে হবে, শহর সংস্কার করতে হবে। এই জিনিসগুলো দায়িত্বে লেগে গেলাম। এটা না আমাদের আরো ব্রড আলোচনা করা যেত, কিন্তু আমাদের সময় অলরেডি আমরা অনেক কথা বলে ফেলেছি। আমরা এইটা নিয়ে অবশ্যই আমরা রাখছি। আমরা এই মুহূর্তে শুধুমাত্র কিন্তু আন্দোলনের বেসিক্যালি জিনিস নিয়ে আলোচনাটা করলাম। তবে আন্দোলন পরবর্তী যে এক মাসটা, আজকে 19 তারিখ যদি আমি বলি, আমরা যদি 6 তারিখ থেকে ঘটনাটা ধরি, 5 তারিখে না হয় ধরে নিলাম, কোনো কিছু আমাদের হাতে ছিল না। 6 তারিখ থেকে আমরা শুরু করে দিয়েছিলাম আমাদের শহর গঠনের একটা কাজ। ট্রাফিকের কাজ বলেন, আমাদের লুট করা মাল উদ্ধার বলেন, আমাদের যে সকল স্থাপনাগুলো জায়গাগুলো আছে সেগুলো রক্ষণাবেক্ষণ করা বলেন, আমরা সকলে অনেক কাজ করেছি। এবং আমরা জানি এখানে আমি, আপনি, আমাদের মতো আরও অনেক সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনতা প্রত্যেকে একসাথে এই কাজগুলো করেছে। এই বিষয়ে আমরা হয়তো অন্য কোনো দিন সবাই মিলে এটা নিয়ে আবার আলোচনা করব। বাট আপাতত অবশ্যই, অবশ্যই। আজকে আমরা আন্দোলনের আলোচনা দিয়ে শেষ করছি। তবে আমরা আর একটা ছোট টপিক নিয়ে কথা বলে আজকের এপিসোডটা টোটালি শেষ করে দেবো। হুম। যেটা হচ্ছে হয়তো আমরা আলোচনা করতে পারলাম না যে আমরা কি কি করেছি, তবে একটা জিনিস আমরা করতেই পারি, যেটা হচ্ছে ভাইয়া আমি বাংলায় বলি ক্রেডিট খাওয়া। একদম ক্রেডিট খাওয়া যেটাকে আমরা বলি, যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি চলছে, যে ওই জায়গাটা ওই কাজটা আমি করেছি, এই কাজটা আমি করেছি, এই হেন তেন এই জিনিসটা আমরা একটু টুকটাক আলোচনা করি। হয়ে গেছে কি, এটা পুরো দেশবাসী জানে যে এই সমন্বয়ক পরিচয়টা একটা পর্যায়ে এমন চলে আসছিল, সমন্বয়ক পরিচয়টা যেন একটু গায়ে লাগছিল। আর মানুষ না এই পরিচয়টা দিতে খুব মানে কি বলবো একটা ফিল পাচ্ছিল, যেহেতু সাধারণ জনগণ কিন্তু আসলে বুঝতো না, তারা মতে সমন্বয় একটা বড় একটা আমি যদি একজন অটোওয়ালাকে বলি যে আমি সমন্বয়, তিনি কিন্তু আমাকে সম্মান দেবে। আমি যদি একজন অটোওয়ালাকে, একজন সাধারণ যিনি জনগণ, যার বেসিক্যালি যে দিন আনে দিন খেয়ে, এরকম একটা মানুষকে যদি আমি ধরে বলি যে ভাই আমি অমুক অমুক কাজ করেছি, আমি কিন্তু সেখানে আলাদা রেসপেক্ট একটা পাবো। তো এই জায়গা থেকে আসলে বর্তমানে পুরো শহরে বলি, মহানগরে বলি, বা আমার মতে পুরো দেশে এই অবস্থাটা, ক্রেডিট খাওয়া, পপুলারিটি, ফেম, এই জিনিসটা চলে আসছে। তো ভাই আপনি হুম, এই হুম, হুম। জিনিসটা নিয়ে একটু ছোট্ট করে বলেন, আমরা এইটার মাধ্যমে আলোচনা করে আজকের আচ্ছা, এপিসোডটা শেষ এটার করি। এটার কয়েকটা জিনিস আছে আমি একটু বলি। আসলে আমরা একটা ট্রেন্ডি একটা জিনিসের মধ্যে ছিলাম তো আমরা একটা মানে একটা
একটা ব্যবস্থার মধ্যে আমরা আছি, মানে একটা অভ্যস্ত হয়ে গেছি। সেটা কি সহসভাপতি সভাপতি সভাপতি এই ওই হাবি জাবি। তো এখন এরকম সমন্বয়ক সহ সমন্বয়ক হ্যান ত্যান এটা ওটা সবাই সমন্বয়ক। যেমন আমরা যখন একটা মানে যে একটা সরকারের মধ্যে ছিলাম, একটা সমাজ ব্যবস্থার মধ্যে, সেখানে কি সবাই সহ সভাপতি সবাই সভাপতি, হুম ঠিক ওরকমই জিনিসটা কি আমাদের মধ্যে রেশটা থেকে গেছে যে আমরা এখন সবাই সমন্বয়ক। সমন্বয়কটা একটা নিতে আমরা খুব পছন্দ করি। এটা একটা আমাদের সমস্যা। আরেকটা জিনিস হলো যে হ্যাঁ, এটা একটা খুব হচ্ছে যে ক্রেডিট চুরি। আসলে সমন্বয়ক পরিচয় দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে, খুব ভালো লাগছে, সবাই সম্মান করছে। আমাকে পরিচয় দেওয়া লাগবে না আমি সমন্বয়ক, পরিচয় দেওয়া লাগবে না আমি একজন সাংবাদিক, পরিচয় দেওয়া লাগবে না আমি একজন পুলিশ অফিসার, পরিচয় দেওয়া লাগবে না যে আমি একজন ক্যাডার। আমাকে মানুষ ঠিকই চিনে নিবে যদি আমি একজন ওরকম নেতৃত্ব দিয়ে দেওয়ার মতো মানুষ হই, আমি যদি ওরকম একটা মানুষ হই। বরঞ্চ যারা সত্যি নেতৃত্ব দিয়েছে তারা নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করে। এক্স্যাক্টলি, তারা সামনে আমি নাই, আসলে তারা খুব বেশি সামনে চাচ্ছেও না। কেউ সামনে আসতে চায় না, যারা যারা বিপ্লবী, যারা নিজেকে আসলে বিপ্লবী মনে করে তারা কখনোই সামনে আসতে চাইবেও না, তারা সামনে আসতে চায়ও না। কারণ তাদের বিষয়টা পুরোপুরি আলাদা। তারা দেশের প্রয়োজনে এগিয়ে এসছে, আবার প্রয়োজন পড়লে আবার এগিয়ে আসবে। আমি যদি দেশের প্রয়োজন পড়ে আমি আবারও যাব। আমার এটা ক্রেডিট নেওয়ার কোনো দরকার নাই। আমি কেন বলতে যাবো যে আমি ১০ জন ছেলেকে এক জায়গাতে করেছি, আমার কথা ১০ জন আসছে। আমার ক্রেডিট নিতে কোনো দরকার নাই। আমার যদি নেতৃত্ব নেওয়ার প্রয়োজন পড়ে, আমি যদি মনে করি প্রয়োজন এখানে আমার, আমি সেখানে যে নেতৃত্ব নিতে পারবো। আমার এখানে যে বলা দরকার নাই যে আমি সমন্বয়ক। মানুষ আমাকে ঠিকই বুঝতে পারবে, আমার ট্যালেন্ট ঠিকই খুঁজে নিয়ে নিবে। যে আমি কি, আমি কে। আর এটা আইডেন্টিটি ক্রাইসিস থাকে। আর একটা জিনিস, যারা বুদ্ধিমান, আসলেই বুদ্ধিমান, তারা কখনোই সমন্বয়ক আমি ফেম চাই, ফেম নিতে চাইবে না। কারণ আপনি জানেন কি যে বাংলাদেশের মানুষ যত তাড়াতাড়ি মানুষকে ফেম দেয়, যত তাড়াতাড়ি মানুষকে ভালোবেসে একদম তুঙ্গে তুলে দেয়, ঠিক তত তাড়াতাড়ি মানুষকে ছোট করতে, মানুষকে হেন করতে, মানুষকে নিয়ে ট্রল করতে ভাবে না। ও আসলে উঠে মানুষকে গেলে তাকে নামাতে হবে, এটা হচ্ছে আমাদের মোটিভ আর কি। না, জিনিসটা হলো যে মানুষকে যত তাড়াতাড়ি উঠাই তত তাড়াতাড়ি নামাতেও তারা পারে। পারবে। আপনি সালমান মুক্তাদিরকে যদি দেখেন যে তাকে যত তাড়াতাড়ি আমরা দেশের সব থেকে এক নাম্বার ইউটিউবার বানিয়ে দিয়েছি, তত তাড়াতাড়ি তার কোনো একটা কন্ট্রোভার্সিয়াল কোনো জিনিস আসুক, তাকে গালাগালি করতে আমরা বাঁধবো না। হুম হুম। সাকিব আল হাসানের কথা ভাবেন, যাকে নিয়ে আমরা খুবই গর্ব করি, তাকে সে একটা ছোট্ট একটা ভুল করুক তাকে গালি দিতে পারবো না, যদি এখন তার বিষয়টা আলাদা। কিন্তু যে কোনো ইস্যুই দেখেন, আপনিও যদি আজকে পপুলার হয়ে যান, আপনাকে নিয়ে সবাই খুব পোস্ট দিবে, আরে এই আরে ওই হ্যান ত্যান। তো আমি এই জিনিসটাকে খুব ভয় পাই বাংলাদেশের যে Popularity। পপুলারিটি। যতটা আসলে এটা খুব হাইটে একটা ভয় থাকা লাগে, যায় নিজের জন্য ভালো, এটা নিজের জন্য ভালো। বেশি আসলে সামনে যত আপনি আসবেন আপনার যত পরিচিত বাড়বে, এবং যত আপনার পরিচিতি বাড়ে তত আপনার শত্রু হবে। আর ইংলিশে জিনিসটা হলো আমাদের আন্দোলনটা শুরু হয় কিন্তু মেধা না কোটা, হ্যাঁ। হ্যাঁ। একটা জিনিস কি, আপনার একটা মেধা, একটা ট্যালেন্টেড মানুষকে কখনোই দমিয়ে রাখা যায় না। হুম হুম। আপনি একটা আগুনকে সাময়িক সময়ের জন্য নিভাতে পারবেন বা করবেন, কিন্তু ওই ছোট্ট একটা ফুলকি থেকে কিন্তু আগুনটা দাও দাও করে আবার জ্বলে উঠবে। এক্স্যাক্টলি। জিনিসটা হলো এরকম যে আপনি যদি ট্যালেন্টেড হন, আসলেই আপনি যদি আসলে একজন সমন্বয়কারীর মতো একজন যদি গুণাবলী রাখেন, আপনাকে সমন্বয়ক বলে পরিচয় দেওয়া লাগবে না। সময় হলে, প্রয়োজন পড়লে আপনি আবারও সেখানে ফুলকির মতো সেখানে আগুনের দাও দাও করে জ্বলে উঠতে পারবেন। এটা এটা যদি আসলে সবাই বুঝতে পারতাম, আমরা যদি রিয়েলাইজ করতে পারতাম, হয়তো এই মুহূর্তে আমরা খুব আমার শান্তিতে থাকতাম। এটা আমি আসলে এটা একটা মনে আফসোসের করি আর জায়গা কি। আমার মতে, যেটা আমার মনে হয়, এটা আসলে সবার একটু একটু আফসোস হওয়া উচিত জিনিসটাই। তবে এই মুহূর্তে আমার যেটা মতে সবার করা উচিত, এই জিনিসটা প্রতিহত করা। নিজের জায়গা থেকে প্রতিহত করেন না। কিছুদিন আগের ঘটনা আমি আপনাকে বলি। আসলে বিভিন্ন কিন্তু ঝোট ঝামেলা হচ্ছিল। মনে করেন এই এলাকাতে এই লোক এসে এই ঝামেলা করছে, এই দখলদারিত্ব ছোটোখাটো এইসব ইস্যুগুলো চলছে। মানুষ হুম। করছিল কি, আমরা কিন্তু আন্দোলন কেন করলাম, যে আপনি নিজে আগে আওয়াজ তুলুন, দেন আপনি যদি না পারেন আপনার সাহায্যের জন্য লাখো মানুষ চলে আসবে, কিন্তু আগে আওয়াজটা তুলুন। মানুষের মানে মাথায় এই জিনিসটা ঢুকে গিয়েছিল যে শিক্ষার্থীরা একমাত্র তাদের ভরসা। কোথাও আমার এলাকাতে একটা ছোট্ট একটা ঘটনা ঘটেছিল, এই রেশনের জিনিস নিয়ে, খুব একটা বড় ইস্যু বলবো না, সেটার জন্য আমাকে কল দিয়ে বলছে যে বাবা এটা তো তুমি একটু ঠিক করে দিয়ে যাও। এটা তো সামান্য ব্যাপার, আপনি যদি এটা নিয়ে কথা তুলেন আপনার অধিকার আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। তো এই জিনিসগুলো আসলে, আর এই জিনিসগুলো মানুষকে বেশি প্রভাবিত করে। একটা ব্যাপার দেখেন, আমি তানভীরকে যখন একজন মানুষ ফোন দিয়ে বলবে যে তোমার সাহায্য দরকার, আমার কিন্তু একটা ভাব হবে, যাকে ফোন দিয়ে বলবে তার কিন্তু একটা ভাব হবে। আর মানুষ এই জিনিসটাকে এনজয় করছিল বিধায় এই সব যে কি বলবো একটা বিচ্ছিরি এই ঘটনাটা ঘটাচ্ছে, যে আমি সমন্বয়ক, আমি ক্রেডিট চাই, আমি সব কর্তৃত্ব নিব, আমি নেতা হব আর কি যাকে বলি। আসলে লোভে পাপ, পাপে মৃত্যু। পাপে পল্টি আর কি। বলেই দিলাম। তো জিনিসটা জিনিসটা হলো যে আমাদের আসলে লোভ করা উচিত না। আর আরেকটা জিনিস যে ওই তো যেটা বললাম যে আমরা আইডেন্টিটি ক্রাইসিসে খুব ভুগি। আমরা সবাই আসলে খুব সামনে আসতে চাই, সবাই আমরা পপুলার হতে চাই। এই জন্য আর কি
এই জিনিসটা আরো বেশি দেখা যায় যে আমরা সবাই ফেম নিতে চাই। আর এটা নেওয়ার দরকার নাই ভাই। আমার যদি অ্যাবিলিটি থাকে আমি আমার যে জায়গাতে আছে সেই জায়গা থেকে আমি একদিন শাইন করে যাব। আমাকে যত যে দমে রাখুক, আটকে রাখুক, এটা আমার জন্য ইস্যু না। আমরা সেটাই চেষ্টা করব। যাই হোক আমরা অনেক সময় কাটিয়ে ফেললাম। আসলে অনেক অনেক সময় কাটে খেলাম, বাট স্টিল কেন জানি মনে হচ্ছে আরো অনেক বেশি প্রশ্ন আছে, মানে এটা যদি আরো 1 ঘন্টা আচ্ছা লং এটা করতে আমরা পারতাম। আলাদাভাবে আমরা কোনদিন রিক্সা ভ্রমণ করতে, করতে সেই গল্পগুলো করে ফেলবো। কিছু তো বাকি রাখতে হবে। এক্স্যাক্টলি, কিছু কিছু বাকি থাকবে। যদি সুযোগ পাই দর্শকদেরকে আমি আবারও জানাই দেবো, এবং এটা আমি হয়তো কিঞ্চিত গ্যারান্টিতে বলতে পারি, আজকে আপনারা যে গেস্টকে দেখছেন এটাই তার শেষ নয়। আমি মানে দৃঢ় প্রকল্প আপনি নিচ্ছি, আমি এনাকে আরও কয়েকবার আনবো, বিকজ এত সুন্দর কথা বলতে পারেন তিনি, এত সুন্দর আমাদেরকে অনেক কিছু বললেন, তার কিছু এক্সপিরিয়েন্স আমরা শুনলাম, আমরা বেশ অনেক কিছু নিয়ে কথাবার্তা বললাম, যেগুলো আমাদের নিজেদের অনেক কাজে লাগবে, এবং মানুষেরও জানা উচিত যে আসলে একজন যে বিপ্লবী যে মাঠে থেকে কাজ করেছে তার অনুভূতিগুলো কেমন, সে কীভাবে সব কিছু হ্যান্ডেল করেছে। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এই পরিমাণ সময় দেওয়ার জন্য, এবং আমাদের যে দর্শক যারা দেখলো, এতক্ষণ দেখলো, বা যারা সামনেও দেখবে, যেহেতু এটা রেকর্ডেড থেকেই যাবে, হয়তো এই মুহূর্তে অনেক কম মানুষ দেখবে, বাট যখন আমি রেকর্ড করে এটা যখন থেকে যাবে অনেকে হয়তো শোনার জন্য আসবে। সবার উদ্দেশ্যে বলছি, সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বাধীনতাকে বজায় রাখুন, এবং যেভাবেই হোক এই দেশকে আমরা যেহেতু মুক্ত করেছি, দেশের প্রতি ভালোবাসাটা দেখান। কোনোভাবেই নেক্সট কোনো স্বৈরাচার, এমনকি নিজেও স্বৈরাচার হয়ে যেন না, মনুষ্যত্বকে জাগ্রত করুন। আরও একটা আপনাদের প্রতি আমার একটা ডাক থাকলো, যারা আমার এই পডকাস্টে আসতে চান, যারা নিজের কোনো গল্প বলতে চান, আপনি ওয়েলকাম। আপনি যে কোনো টাইমে আমাকে নেক্সট টেক্সট দিতে পারেন। আপনি অবশ্যই কোনো না কোনো এপিসোডে আমার সাথে কথা বলার সুযোগ পাবেন, এবং আপনার কথাগুলো আমি কিঞ্চিত কিছু মানুষের সামনে হলেও প্রেজেন্ট করতে পারবো। ভাইয়াকে একটা বিদায়ী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, ভাইয়ের বক্তব্যের মাধ্যমে আজকে আমাদের এপিসোডটা শেষ হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আনভির আমাকে এখানে ডাকার জন্য, এবং আমি খুবই আমি আসলে খুবই ভালো লাগছে আমার এই জায়গাটাতে এসে আমার মনের কথাগুলো বলতেও পেরে। আর আরেকটা জিনিস যে আমরা সবাই চেষ্টা করব যে নিজের জায়গাটা থেকে দেশকে একটু ভালো রাখার, নিজে একটু শান্তিতে থাকার, একটু ঠান্ডা থাকার, ভুল ভ্রান্তিগুলো না করার। আর এই তানভীর ছেলেটাকে অসংখ্য ধন্যবাদ আবারও। আর আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি অনেকক্ষণ ধরে কথা বললাম, অনেক কথা বললাম, নিজের মনের কথাগুলো বলেছি। হয়তোবা এর মাঝে অনেক ভুল ভ্রান্তি, অনেক কথা বলেছি যেগুলো হয়তোবা আপনাদের পছন্দ নাও হতে পারে। আমি তানভীর দুজনেই বলেছি। আমাদেরকে ক্ষমার চোখে দেখবেন, একটু ভুলের চোখে দেখবেন। আমরা দুজনেই ছোট মানুষ। আমরা হয়তোবা অনেক ভুল করেছি বা অনেক ভুল কথা বলেছি। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং যদি ভুল হয়ে থাকে অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইকে, এবং আমিও সবার কাছে ক্ষমা প্রার্থী যদি কোনো কিছু ভুল বলে থাকি। এবং ফিডব্যাক অবশ্যই, আপনার যে কোনো ফিডব্যাক, ভিডিও ব্রডকাস্টিং নিয়ে হোক, আপনার শোনাতে কোনো সমস্যা হোক, বা কোনো কথায় যদি আঘাত পেয়ে থাকেন, আপনারা অবশ্যই ফিডব্যাক দিতে পারবেন। আপনারা সকলেই ফ্রি। সবাইকে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো একটা পডকাস্টে, নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা কন্টেন্ট নিয়ে। খুব শীঘ্রই আমি হয়তো নতুন কোনো ইস্যু নিয়ে কথা বলবো। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। সায়নারা, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।